বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার পরে সুজানার খেয়াল হলো ছাতাটা সে সাথে করে নেয়নি। রিক্সা থেকে নেমে বান্ধবী মেহুলের বাড়ির পথে পা রাখতে না রাখতে অন্তরিক্ষের ফাটলে অঝরে বর্ষণ নেমেছে ধরণীতে। রাস্তায় থই থই করছে পানি, ফাঁকা রাস্তা, মাঝে মাঝে দু একটা গাড়ি যাচ্ছে আর আসছে। তার মধ্যে ব্যাগটা বুকের সাথে চেপে ছুটছে সুজানা। সে ভিজে গেলেও ব্যাগটাকে ভিজতে দেওয়া যাবে না। তড়িতে দৌড়ানোর কারণে পায়ে পড়া 2 ফিতার জুতোটা তখন ছলাৎ ছলাৎ আওয়াজ তুলতে ব্যস্ত। গায়ের সালোয়ার কামিজ ওড়না প্রায় ভিজে জবজবে হয়ে উঠেছে। ঠিক তখনই বৃষ্টির সুরের সাথে পুরুষালী কণ্ঠের স্বর ভেসে এলো। এক্সকিউজ মি। সুজানা কৌতূহল নিয়ে কপাল আর চোখ মুখ কুঁচকে পেছনে ফিরতেই দেখল সাদা কালো চেক শার্ট পরিহিত একটা ছেলে ছুটে এসে মাথার উপর ছাতা ধরল। হাঁপাতে হাঁপাতে ইশারা করলো ছাতাটা ধরার জন্য। যা বলা হলো সুজানা তাই করল। ছাতাটা ধরে আগ্রহ নিয়ে চেয়ে রইল হাঁটুতে হাত রেখে হাঁপাতে থাকা ছেলেটার দিকে। কয়েক সেকেন্ড পার হতেই ছেলেটা নিজেকে স্বাভাবিক করে সুজানার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। এতে সুজানার জড়তা সংকোচ নিজেকে কিছুটা গুটিয়ে নিয়ে দূরত্বে দাঁড়াতেই ছাতার থেকে গড়িয়ে পড়া পানিতে তার পিঠ ভিজে যাচ্ছে। ছেলেটা ছাতাটা নিয়ে নিল, গলায় অভিযোগ মিশিয়ে বলল, আপনাকে আমি অনেকক্ষণ ধরে ডাকছিলাম, আপনি ফিরছেন না? বলেই ছেলেটা ছাতাটা সুজানার মাথার উপর রাখল। সুজানা ব্যাগটা আরও জোরে চেপে ধরে কিছু বলবে তখনই ছেলেটা জিজ্ঞেস করলো, এই জায়গাটার নাম বলতে পারবেন? আমি ভুলে গেছি, ড্রাইভারকে বলতে পারছি না। মেইন রোড, রসুই বাড়ি। এই রাস্তাটা পার হলেই মেইন রাস্তা। আমি কি এখন যেতে পারি? ছেলেটা কেমন চুপসানো চোখে তাকালো, জিরিয়ে শ্বাস ফেলে বলল। ভিজে ভিজে যাবেন? সুজানা ছাতার আশ্রয় থেকে বেরিয়ে পড়ল। আমি ইতিমধ্যে ভিজে গিয়েছি। সুজানা দৌড়াতে দৌড়াতে কিছু দূর যেতে না যেতেই সেই কণ্ঠস্বরটি আবারও বেজে উঠল। আপনার নামটা? সুজানা। দরজা খুলে সুজানাকে ভেজা জবজবে অবস্থায় জবজবে দেখে ঈগল পাখির গালের মতো হা করে তাকালো মেহুল। বলল, এ কি রে, তোকে ভিজে ভিজে তো আসতে বলিনি, কি আজীব। সুজানা ঘরের ভেতর প্রবেশ করে বলল, রিক্সা থেকে নামার পরেই বৃষ্টি শুরু হলো। ছাতা নিয়ে বেরোইনি আমি। কি একটা অবস্থা! কেন এত জরুরি তলব? তাড়াতাড়ি বল। মেহুল তার ব্যাগ কেড়ে নিয়ে বলল, আগে চল, চেঞ্জ করবি, তারপর বাকি কথা। ঘরে নিয়ে গিয়ে সুজানাকে শাড়ি ধরিয়ে দিল মেহুল। সুজানার শাড়ি দেখে কৌতূহলী গলায় বলল, 3 পিস দে। শাড়ি কেন পরবো? আগে পর, তারপর সবটা বলছি। সুজানা বিরক্তিসূচক শব্দ করে ওয়াশরুমে চলে গেল। শাড়িটা কোনো মতে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বলল, এই শাড়িটা পরিয়ে দে আর বল কি মতলব করছিস। আন্টি আঙ্কেল কোথায়? মেহুল হেসে শাড়ির কুচি ধরতে ধরতে বলল, চলে আসবে, কিছু জিনিসপত্র কিনতে মার্কেটে গেছে। তোকে কাল বললাম না ওই ছেলেটার সাথে কথাবার্তা চলছে, সো আজকে দেখা করার দিন। ছেলেটার সাথে কথাও হয়েছে, দেখা করতে আসবে বলেছে। কিন্তু আমার গলায় ছুরি ধরলেও আমি এখন বিয়ে করতে পারবো না, সেটা তুই জানিস। এই বৃষ্টিতে আজ দেখা করবে? আজ বিকেলে। ও, তো আমাকে কেন ডাকলি? এখানেই তো খেলা, দেখা আমি করব না, দেখা করবি তুই। সুজানা এক ঝটকায় মেহুলকে ঠেলে দিল। এলোমেলো কুচি কোমরে গেঁথে উচ্চস্বরে বলল, আমি মাথা খারাপ? তুই আমাকে এজন্যই কাল থেকে বাড়িতে টিকতে দিচ্ছিস না? আরে বোঝার চেষ্টা কর জানু, আমিও যাব, কিন্তু আমি তোর বান্ধবী হয়ে, তুই হবি মেহুল, ওকে? মানে আমি চালাকি করে কিছু বলতে পারবো না, সব তুই বলবি। মানে বলবি যে আমার অন্য কোথাও সম্পর্ক আছে, তাই আমি এই বিয়ে করতে পারবো না। সুজানা চেহারার নিমিষেই বিরক্তি ফুটিয়ে বলল, সেটা তুই নিজে বলতে পারিস না? আজই বিকেলে আমার নতুন টিউশনি, প্রথম দিন মিস করা যাবে না। কটায় আর কোথায় নিয়েছিস? 3টায়। সেগুন বাগিচা জিনিস? সেগুন বাগিচার দক্ষিণ পাশে 10 মিনিটের পথ, নবকুঠিরে। ছোট বাচ্চাকে পড়াতে হবে। ও আল্লাহ, সেগুন বাগিচার সামনেই তো দেখা করার কথা। আমাদের কাজ শেষ হলেই তুই টিউশনিতে চলে যাবি, ভালো না? আমি লোকটাকে বলবো 2:30টার সময় দেখা করতে, কি বলিস? ভালো হবে না? সুজানাকে চুপ থাকতে দেখে মেহুল গাল দুটো টেনে ধরে বলল, আচ্ছা, তোকে কি এখন আদর করতে হবে? রাজি হয়ে যা না, প্লিজ প্লিজ, এবারের মতো।
আর বলবো না। সুজানা সন্দিগ্ধ গলায় বলল। তুই কি সাইফ ভাইয়াকে? মেহুল কথা ঘুরিয়ে বলল। বিশ্বাস কর, আমি পারলে তোকে এসবে জড়াতাম না। আমি জানি তুই তোর ফ্যামিলি নিয়ে খুব টেন্স থাকিস, কিন্তু কি করব বল, আমার কিছু করার নেই। তোকে ছবিতে দেখেনি? পরিবারের লোকজন দেখেছে, ছেলে দেখেনি। তোর কি মনে হয় ছেলেটাকে ওর পরিবার তোর ছবি দেখায়নি? আমি কি জানি, ছেলেটা নিজেই তো জানতে চাইলো আমি আপনাকে চিনব কি করে। তার মানে দেখেনি। আর আমি বলেছি আমি নীল শাড়ি পরে যাব, মানে তুই নীল শাড়ি পরে যাবি। তুই আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছিস মেহুল। আমার সোনা বান্ধবী, এবারের মতো বাঁচা, আজীবন ঋণী থাকবো জানো। না করিস না আর। সুজানা ঝামটি মেরে বলল। সর ঢং ছাড়, আমার মাথা ঘুরছে টেনশনে। আমি যদি ধরা পড়ে যাই, মানে ফোনে কথা বললি তুই আর আমি গেলাম সামনে, গলার স্বর ভিন্ন দেখাবে না? ধুর, অত কিছু বুঝি না। আর বেশি কথা বলার কি দরকার? বলবি আমার অন্য কোথাও সম্পর্ক আছে, আমি তাকে বিয়ে করব, আপনাকে বিয়ে করতে পারবো না। আমার মা বাবাকে না বলে দেবেন, বলবেন আপনিও আমাকে বিয়ে করতে চান না। একটু রিকোয়েস্ট করে বলবি আর কি। কথা বলে যা মনে হলো ভদ্রলোক সাধাসিধা, বুঝছিস? বিলেত পাশ করা ছেলে সাদাসিধা? তাই তো মনে হলো। দেখ, তুই অত চাপ নিস না। সুজানা চিন্তায় পড়ে গেল। ঘণ্টাখানিক পর রাহেলা বেগম আর মুফতি সাহেব বাড়িতে এসে মেহুলকে দেখে খুশি হলেন। রাহেলা বেগম রান্নাঘর থেকে চিক্কুর পেড়ে বললেন। মেহুল উত্তর দিল। ও যাবে না মা। ডুপ্লেক্স বাড়িটির বারান্দায় দাঁড়িয়ে ঝড়ের প্রকোপে শান্ত স্নিগ্ধ কোমল প্রকৃতির বুকে মাঝে মাঝে কেঁপে উঠে ঝরে পড়ে জলফোঁটার ব্যাপারটা অনুভব করছিল অভিক। কান্না শেষে মানুষ যখন ফুপিয়ে ফুপিয়ে ওঠে ক্রমাগত, বর্ষণ শেষেও প্রকৃতি এমন কেঁপে কেঁপে ওঠে। ব্যাপারটা ভীষণ সুন্দর এবং উপলব্ধির। সবার চোখে এই ছোট ছোট বিষয়গুলো ধরা দেয় না। দুটো পাখি হঠাৎ বাউকুল গাছের ডালে এসে বসল। পালকের ভেতর ঠোঁট ঢুকিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ডানা ঝাড়ছে। পালকগুলো ইতোমধ্যে খাড়া হয়ে দাঁড়িয়েছে। তা দেখে একটুখানি হাসল সে। পেছন থেকে সালমা বেগমের হাঁক ডাকে ঘাড় ঘোরালো। হ্যাঁ রে অভি, তোর কোনো কিছুতেই তাড়া নেই কেন? মেয়েটা তোর জন্য দাঁড়িয়ে থাকবে না? পুরুষ মানুষদের সব কিছুতে তাড়া থাকতে হয়। বেরোচ্ছি। সালমা বেগম ছেলের কপাল টেনে এনে চুমু খেলেন, বললেন। মেয়েটা তোর পছন্দ হবে দেখিস, আমার কথা মিলিয়ে নিস। বাতাসে হিমশীতল আবেশ আর ভেজা সোদা মাটির মিশেল গন্ধ। সারি সারি সেগুন গাছ আরও নানান জাতের গাছের শেষে বিশাল একটি দিঘি, লোকমুখে সেটাকে লাল দিঘিই বলে। অত বড় দিঘিটাতে দক্ষ হাতে বানানো কয়েকটা ছোট নৌকাও চলে। সুজানা মায়ের মুখে শুনেছে এই দিঘিতে নাকি মাঝরাত্রিরে একটা সোনার নৌকা চলে, রূপোর বৈঠার সাহায্যে। কারো সারা শব্দ পেলে আবার টুপ করে ডুব দেয় সেই নৌকা। অমাবস্যার রাতে বেশিরভাগ সেটি দেখা যায়। কি ভয়ানক! ভাবতে ভাবতেই দিঘির কিছুটা দূরে ফাঁকা জায়গায় বড় গাছটির তলায় গিয়ে সে দাঁড়ালো। বসার কয়েকটা জায়গা আছে সেখানে, যেখানে ইতিমধ্যে পানি আর ভেজা পাতা পরে লেপ্টে আছে। বসা যাবে না, আশেপাশে মানুষের আনাগোনা বেশ বেড়েই চলেছে। মেহুলের ফোনটা তার হাতে। লোকটা যদি না চিনে ফোন করে থাকে, সুজানার গলার স্বরের সাথে মেহুলের গলা না মিললে যদি সন্দেহ করে। মেহুলটাও বাকিদেরকে ডাকতে গিয়ে কোথায় যে চলে গেল। হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে আসছে সুজানার। হিমশীতল বাতাসে গায়ে লাগতেই অসম্ভব ঠান্ডা লাগছে তার। নাকে ঠান্ডা বাতাস ফুরফুর করে ঢুকে পড়েছে। অপেক্ষার অবসান ঘটল তখন যখন পেছন থেকে কেউ একজন গলা খাকারি দিল। গলার কাছে এক হাত নিয়ে গিয়ে দম নিল সুজানা। আপনি মেহুল? আমি অভিক ফারদিন। কেমন চেনা চেনা ঠেকল সুজানার কাছে। মেয়েটাকে সামনে না ফিরতে দেখে অভিক ভ্রু কুচকে চেয়ে রইল। কিছু দূরে বড় বটগাছের আড়ালে দাঁড়িয়ে সুজানার সব বন্ধুরা ইশারা করল সামনে ফিরতে। অভিক কিছু বলার আগেই সুজানা ঘাড় ঘুরালো। সাথে সাথে অত্যাধিক বিস্ময়ে দু ঠোঁটের মধ্যিখানে নিজের অজান্তেই দূরত্ব এলো। অভিকের চোখে তখন দুর্দান্ত কৌতূহল। চমৎকার হেসে বলল, আপনি সুজানা, মেহুল নন। ভয়ে গলা শুকিয়ে এলো সুজানার। স্তব্ধ তটস্থ ভয়াতুর চোখে অভিকের দিকে এক পলক তাকিয়ে আবারও চোখ নিচে নামিয়ে রাখল সুজানা।
অতিরিক্ত ভয়ভীতির কারণে ইতোমধ্যে ঘাম দিয়েছে কপালে। অভিকের সূক্ষ্ম দৃষ্টি তখন সুজানার দিকে উত্তরের অপেক্ষায়। নিজেকে প্রস্তুত করে সুজানার স্বাভাবিক গলায় বলার চেষ্টা করে বলল, মেহুল? কে মেহুল? আমি তো ওই নামে কাউকে চিনি না। অভিকের তির্যক অবলোকন তখনও তারই দিকে, যেন কিছু একটা ভালো করে ঠাহর করতে পারছে সে। না, এই জায়গায় মেহুল নামের কারো থাকার কথা ছিল, নীল শাড়ি পরে, ঠিক এরকম যেমনটা আপনি পরে আছেন। সুজানা ঘুরে দাঁড়িয়ে বলল, আমি এখানে অন্য কাজে এসেছি। আপনার মেহুল বোধ হয় অন্য কেউ। আমি আসি, হ্যাঁ? বলেই শাড়ির আঁচল টেনে কপাল ছুঁয়ে ঘাম মুছল সে। বুকের ভেতরটা ধুকপুক করছে তার। কেন জানি মনে হচ্ছে ভীষণ সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটা। এখনই ডাকবে, থামতে বলবে, সে বাজেভাবে ধরা পড়বে। কিয়ৎক্ষণ পার হতেই হাতের পার্সের ভেতর বেজে উঠল ফোন। মেহুলের ফোন ভেবে ফোনটা তুলতেই সুজানা দেখল অভিক ফারদিন নামে সেভ করা। সাথে সাথে ঘাড় ঘোরালো সে। লোকটা ঠোঁটের কোণায় তখন ক্রূর হাসি, হাতে ধরা ফোন। ইশারায় সুজানাকে ফোনটা তুলতে বলল অভিক। সুজানা ফোনটা রিসিভ করে কানে লাগালো। এই লোকটার নাম কি তবে অভিক ফারদিন? হ্যাঁ, উনি সেটাই তো বললেন কিছুক্ষণ আগেই। এত চালাক লোক, আর মেহুল কিনা বলল এই লোক সাদাসিধা। তরতরিয়ে ঘাম দিল তার সারা মুখে। এমন পরিস্থিতিতে সে কভু পড়েনি। অভিকের অন্তর্দৃষ্টি থেকে রক্ষা পেতে সে পিছু করে দাঁড়ালো। ফোন ধরা হাতটা কাঁপছে, ঠিক তখনই ফোনের ভেতর থেকে বাতাসের হিসির শব্দের সাথে ভেসে এলো, আপনি ধরা পড়ে গেছেন সুজানা। আমি বুঝিয়ে গিয়েছি আপনি আমার জন্য এখানে এসেছেন। এখন বলুন, আমি আপনার কাছে যাব নাকি আপনি নিজে এখানে আসবেন? সুজানা ধরা পড়া অপরাধীর মতো অসহায় হয়ে ফিরে তাকালো। তার বুকের মতো এখনও ঢিপ ঢিপ করছে। এই মুহূর্তে তার ঠিক কী করা উচিত তা সে বুঝে উঠতে পারছে না। কি করবে এখন সে? অভিক নিজেই এগিয়ে এলো। সুজানা অন্যদিকে চোখ ফিরিয়ে নিয়ে তটস্থ হয়ে দাঁড়িয়ে রইল। ভেতরকার উদ্বেগ তখন হু হু করে বেরিয়ে চলছে। এত লুকোচুরি কেন সুজানা? আমাকে সত্যিটা বলতে পারেন? সুজানা মুখ খোলার আগে অভিক তর্জনী দেখালো তার মাথার সিঁথির দিকে। সুজানা সে ইশারায় মাথায় হাত দিয়ে কিছু একটা টের পেয়ে ভয়ে হাত নামিয়ে নিল। চোখে মুখে ত্রাস। কি ওটা? অভিক হাত বাড়িয়ে কোনো স্পর্শ ছাড়াই বস্তুটি নিয়ে সুজানার সামনে ধরল। ইশারায় আকাশমণি গাছটা দেখিয়ে দিয়ে বোঝালো এটা আকাশমণি গাছের ফুল। সুজানা স্বস্তি পেল। দম ফেলে কিছু বলার আগেই অভিক বলল, মেহুলের ফোন আপনার কাছে? তার মানে আপনাকে মেহুল পাঠিয়েছে? সুজানা সাহস সঞ্চয় করে বলল, আপনি বুঝলেন কি করে আমি মেহুল নই? অভিক ফোনের স্ক্রিনে সুজানার দিকে ফিরিয়ে বলল, দেখুন তো এটা মেহুল কিনা। মেহুলের মুখের একটা পাশ দেখা যাচ্ছে যেটা সে হোয়াটসঅ্যাপে দিয়েছিল। এই লোক তো ধুরন্ধর চালাক। আপনি আমাকে সত্যিটা বলবেন সুজানা? সুজানা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। সত্যিটা সে বলে দ্রুত প্রস্থান করবে এখান থেকে। তার মান সম্মান সব ধরে মিশে গেল আজ অজানা অপরিচিত একটা ছেলের সামনে। ধীরস্থির গলায় বলা শুরু করলো সে, মেহুলের অন্য এক জায়গায় সম্পর্ক আছে। ও এই বিয়েতে রাজি না। সে আজ আসতে পারছে না, তাই আমাকে পাঠিয়েছে। আশা করি বুঝেছেন আমি কি বলতে চাইছি। বুঝেছি। সুজানা চোখের পলক তুলে আবার নিচে নামিয়ে নিল। বলল, তাহলে বলবেন যে মেহুলকে আপনার অপছন্দ। আপনি এই সম্বন্ধে রাজি না। মেহুলের সাথে অন্য কারোর যে সম্বন্ধ, এটা বলবেন না প্লিজ। পুরোটা এক নিঃশ্বাসে বলে হাঁপিয়ে উঠল সুজানা। তারা দেখিয়ে বলল, আশা করি বুঝতে পেরেছেন। বুঝেছি। পা বাড়াতে অভিক তার সামনে গিয়ে দাঁড়াল। সুজানা, সত্য বলার জন্য থ্যাঙ্কস। মেহুলের ব্যাপারটা এখানেই শেষ। আপনি যেমনটা বলেছেন আমি তেমনটাই বলবো। বাট আপনার ব্যাপারটা এখানেই কিন্তু শুরু। আবারও দেখা হবে সুজানা। বাই। সুজানাকে যেতে হলো না, বরঞ্চ অভিক নিজেই কথাটা বলে হেসে পিছু হাঁটতে হাঁটতে প্রস্থান নিল। সুজানা বোকার মতো দাঁড়িয়ে রইল। কান ধরে কয়েকবার উঠবস করল মেহুল। শান্তা গুনতে গুনতে বলল, দোস্ত 10 হয় নাই, জানু দেখ ও চোরামি করে। সুজানা তখন মলিন মুখে বেঞ্চির উপর বসে রয়েছে। কাগজ ছিঁড়ে বেঞ্চি মুছতে মুছতে শান্তা আবারও চিল্লিয়ে উঠল, 5 হয়েছে মাত্র, আরও 5। ওই মরছিস নাকি জানু? তোরা চুপ করবি? মেহুল আমার সামনে থেকে সর, ভালো লাগছে না আমার। মেহুল অপরাধীর ন্যায় অনুতপ্ত হয়ে সুজানার কাছে এসে হাঁটু মুড়ে বসলো। বলল, সরি রে, তোরা যে আগে থেকে পরিচিত ছিল আমি কি জানতাম নাকি?
হোয়াটসঅ্যাপে যে ছবি দিয়ে রেখেছিস খেয়াল ছিল না? মেহুল বিস্মিত হয়ে বলল, হোয়াটসঅ্যাপ? কিন্তু ওনার সাথে তো আমার হোয়াটসঅ্যাপে কথা হয়নি। কথা হয়নি তো কি হয়েছে? লোকটা কিরকম চালাক তুই নিজেই জানিস না। কাউকে বোকা ভাবার আগে 10 বার ভেবে নিবি। কয়টা বাজে দেখ, টিউশনিতে যেতে হবে, মাথা খারাপ হয়ে গেল। শান্তা তার পাশে ধপাস করে বসে পড়ে বলল, এই তোরে পোলাটা চিনে কেমনে? নাকি তলে তলে কিছু চলে? চুপ থাক, ফালতু কথা বলবি না। কয়টা বাজে দেখতে বলছি। মেহুল হাতের ঘড়ি দেখে বলল, 3:14 হয়ে গেছে ইতিমধ্যে। আর আমাকে এখন বলছিস? তোরা না আমাকে বুঝতেই চাস না। আজকে প্রথম দিন, দেরি হলে কি হবে বুঝতে পারছিস? আজকের পুরো দিনটাই খারাপ যাচ্ছে। মেহুল তার পাশে বসে গিয়ে শান্তাকে বলল। তুই আরেকটু জানা। শান্তাকে সরে বসল। মেহুল আরাম করে বসে সুজানাকে জড়িয়ে ধরল। আমি সরি রে দোস্ত, আর কখনো এমন হবে না। এখন ওই মানুষটা বাড়িতে গিয়ে তুই যেমনটা বলেছিস তেমনটা বললেই হলো। আমার উপর রেগে থাকিস না প্লিজ। সুজানা দাঁড়িয়ে পড়ল, পার্স নিয়ে বলল। রাগ করিনি, বাড়ি যা, আমি টিউশনি শেষ করে বাড়ি ফিরবো। শান্তা কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়ে বলল, তুই এত দূরে টিউশনে নিলি কেন? টাকা বেশি তাই। তাই বলে? এর চাইতে ভালো পেলে ছেড়ে দিব। তাহলে তো ভালো, সাবধানে যাস। সুজানা কিছু দূর যেতেই মেহুল ডাকল। জানু। সুজানা ঘাড় ঘুরাতেই মেহুল দু হাতে কান ধরল। সরি রে দোস্ত। সুজানা চলতে শুরু করলো আবার। হাসিটুকু দেখালো না তাদের। রিক্সা থেকে নেমে বাড়িটির গেইটের দিকে তাকালো সুজানা। নবকুঠির লেখা আছে। ভাড়া মিটিয়ে গেট ঠেলে ভেতরে ঢুকতে দুজন, একজন মহিলা আর একজন লুঙ্গি পরা লোকের দেখা মিলল। মহিলাটি এগিয়ে এলো, জানতে চাইল, কে গো তুমি? আমি আমি সুজানা। কোনো জানা সেটা তো জানতে চাইছি বাপু। কেন আইলা এই বাড়িতে? লোকটা এগিয়ে এলো, গলার একপাশে গামছা ঝুলিয়ে বলল, শর্ত, অপরিচিত অপরিচিত মানুষের সাথে সুন্দর করে কথা বলতে পারোস না? আমি অনা আর আবিদকে পড়াতে এসেছি কাকা, ওনারা আছেন? ও আচ্ছা, বড় সাহেবের কথা বলছিলেন। আসো আসো, আমরা তোমার পথ চাইয়াই বসে আছি। আসো, এই জমিলার মা, ওনারে ভিতরে নিয়ে যা। মহিলা মাথা দুলালো। আচ্ছা, এই মাইয়া আসো। বাড়ির ভেতর পা রাখতে না রাখতে ড্রয়িং রুমের সোফায় পঞ্চমুখী হয়ে বসে থাকা দু একটা পুরুষের মাথা দেখা গেল। সুজানাকে জমিলার মা নিয়ে গেল অন্যদিকে। তারপর ডাকাডাকি করতেই সেই বাড়ির বড় বউ আনিকা এগিয়ে এলো। সুজানা, আপনি এসেছেন? আমি আরও আপনাকে ফোন দিতে যাচ্ছিলাম। আনিকাকে দেখে সুজানার চিনতে ভুল হলো না, ইনি অনা আর আবিদের মা। হ্যাঁ, আমার একটু দেরি হলো। সমস্যা নেই, ওরা মাত্রই ঘুম থেকে উঠল। রান্নাঘর থেকে কোনো একটা মহিলার চিৎকার চেঁচামেচি ভেসে আসছে। আনিকা ম্লান হেসে বলল, উনি আমার চাচি শাশুড়ি, মর্জিনা খালাম্মার সাথে চেঁচামেচি করছেন, অন্য কিছু না। সুজানা মাথা নাড়ল। ওইখানে আবির বাবা আর দাদারা বসে আছে, ওদের সাথে পরে পরিচয় করিয়ে দেব। চলুন আপনাকে ওদের রিডিং রুমে নিয়ে যাই। সুজানা মাথা দুলালো। তারা দোতলায় যাওয়ার মধ্যে পথে পেছন থেকে একটা ছোট্ট বাচ্চার ডাকে থেমে গেল। আনিকা হাসল। ও আবিদ। সুজানা হেসে সালামের উত্তর দিল, বলল, কেমন আছেন আপনি? আপনার বোন কোথায়? আনিকা ঠোঁট টিপে হাসল। সুজানা হেসে বলল, কেন, আবিদ কি ভালো না? বলতে বলতে চেহারাটা তার মলিন হয়ে এলো। সুজানা গাল টেনে দিয়ে বলল, আচ্ছা, আবিদকেও ভালো ছেলে বলবে। আমরা অনার কাছে যাই। আনিকা বলল, আবি, টিচারকে রুমে নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি, ওকে? সুজানা মিষ্টি হেসে মাথা দুলালো, মনে মনে, কি শেয়ানা ছেলে রে বাবা, পড়ায় শেয়ানা হবে কি না কে জানে। সুজানার আঙ্গুলটা ধরে টেনে নিয়ে যেতে যেতে একসময় আবিদ থেমে গেল। প্যান্টের মধ্যেখানে চেপে ধরে বলল, আচ্ছা, আমাকে আগে অনার কাছে নিয়ে যাও। আবিদ ইশারায় লিভার কাটের দরজা দেখিয়ে দিল, বলল, বলে এক দৌড় দিল সে। সুজানা হাফ ছেড়ে এগিয়ে গেল। 2-3 বার দরজার সিলভার নব ঘোরালেও দরজা খুলল না। আরেকবার ঘোরাতেই দরজা খুলল, নাকি ওপাশ থেকে দরজা খুলে দিল সেটা বোঝা গেল না। তবে দরজা ধরে দাঁড়িয়ে থাকা মানুষের অবয়বটি দেখে 2-3 বার চোখ পিটপিট করল সুজানা।
শুকনো ডোক গিলে দুপা পিছু সংকোচে জড়সড় হয়ে দাঁড়ালো। আজকের দিনটা সত্যি তার খারাপ, নইলে শুধু এই লোকের সামনেই পড়ছে কেন সে বারবার। কেমন নির্বাক অসহায় অবলার মতো ভীতু হয়ে দাঁড়িয়ে থাকলো সুজানা। অভিক বুকে হাত ভাঁজ করে দাঁড়ালো, হেসে বলল। আজকের দিনটা ভালোই যাচ্ছে। সুজানা আমতা আমতা করে কিছু বলার আগে অভিকের পেছন থেকে একটা ছোট পুতুলের মতো বাচ্চা মেয়ে উকি দিল। সুজানাকে আগাগোড়া দেখে বলল। সুজানা নির্বাক তাকিয়ে থাকলো। মেয়েটা দুগালে হাত রাখলো। অভিকের ইশারায় থেমে গেল অনা। ঠোঁটের উপর আঙ্গুল রেখে থেমে গেল। সুজানা বড় বড় চোখে তাকালো। ওরে বাপরে, এগুলা কি? কাদের পড়াতে এসেছে সে? কি পাকা পাকা কথা বলে! অভিক দরজার সামনে থেকে সরে পড়ল। সুজানাকে ভেতরে ঢোকার জন্য বলতেই সুজানা পা রাখল। অভিক তারপরে বেরিয়ে পড়ল। অনাকে বলল। ভালো করে পড়ুন আম্মি, ঠিক আছে? টাটা। অভিক মাথা নাড়ল। ঠিক আছে মাদার, মিস সুজানা ওদের ভালো করে পড়াবেন। পড়া ভালো হলে আরও একজন আপনার কাছে পড়তে আগ্রহী। সুজানা ভেতরে ভেতরে বিড় করল। কাল থেকে আসবই না আমি। অনা ভ্রু কুচকে একবার অভিক আরেকবার সুজানার দিকে তাকালো। আঙ্গুল দিয়ে অভিককে নিচু হতে বলল। অভিক মাথা নিচু করে কান রাখলো অনার মুখের সামনে। অনা কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল। অভিকও ফিসফিস করে বলল। যদি তোমার টিচার রাজি হয়। অনা মুখে হাত দিয়ে খিক খিক করে হাসল। সুজানা আর চোখে চাচা ভাইজির ফিসফিসানি চেয়ে রইল। কাল থেকে সে আসবে না মানে আসবে না। 4টার ঘরে ঘড়ির কাঁটা পৌঁছে গিয়েছে। অনা আর আবিদ তখন অ্যালফাবেট স্কেচবুকে ঘষাঘষি করছে পেন্সিল দিয়ে। দুজনেই এতক্ষণ বক বক করে মাথা খেয়েছে। তার মাথাটা ঝিমঝিম করছে সে তখন থেকে। আজ বাড়িতে গিয়ে সোজা বিছানায় শুয়ে পড়বে সে। বৃষ্টিতে ভেজায় গায়ে তাপমাত্রা লক্ষণ বোঝা যাচ্ছে। উফ, একদিনে এত চাপ নেওয়া যায়? আনিকা তখনই নাস্তার ট্রে হাতে নিয়ে রুমে ঢুকে গেল। টেবিলের উপর ট্রে রাখল। 3-4 প্রকার নাস্তার আইটেম আর চায়ের পেয়ালা। সুজানা বলল। এসব কেন করতে গেলেন? আমার চলে যাওয়ার সময় হয়ে এসেছে। এত তাড়া কিসের? সন্ধ্যা হলেও সমস্যা নেই, আপনাকে গাড়িতে তুলে দিলে হয়ে যাবে। নিন, মিষ্টি খেয়ে নিন। অনাকাল রাতেই তার বাবাকে টিচারের জন্য বালুশাই মিষ্টির আনার কথা বলেছে। টিচারকে নাকি প্রথম দিন মিষ্টি খাওয়াতে হয়। সুজানা অনার দিকে তাকাতেই অনা মাথা তুলে চোখ পিটপিট করে চাইল। সুজানার সাথে মিষ্টি করে হাসল। আর আবিদ বলল টিচারের জন্য ছানার পায়েস না খেলে ওরা টিচারের ওপর খুব রেগে যাবে। চায়ে চিনি কম না বেশি? মাঝামাঝি হলেই চলে। আচ্ছা, আমি সেভাবেই দিয়েছি, খেয়ে নিন। আবিদ পেন্সিল রেখে চেয়ারের ওপর দাঁড়িয়ে পড়ল। আনিকা বলল। এই কি হচ্ছে আবি? সুজানা ঠোঁট টিপে হাসল। আনিকা বলল। টিচার খেতে জানে, তুমি বসো। আমি যাই সুজানা, ওদের বেশি লাই দেবেন না কিন্তু। একদম মাথা চিবিয়ে খাবে। পরপর 4 জন টিচার পালিয়েছে ওদের বাদরামির জন্য। বকুনি দেন। এই, মন দিয়ে পড়ো তোমরা। আনিকা চলে যেতেই সুজানা আবিদের দিকে মিষ্টির প্লেট ঠেলে দিল, বলল। মিষ্টি খাওয়াবেন না? এই। আবিদ প্রচণ্ড খুশি হলো। খপ করে হাত দিয়ে বালুশাই গালের ভেতর পুরোটো দিয়ে আরেকটা খপ করে তুলে নিয়ে সুজানার দিকে বাড়িয়ে দিল। সুজানা বড় বড় চোখ করে কিছু বলার আগেই টেবিলের উপর উঠে সুজানার গালের ভেতর পুরোটো মিষ্টি পুড়ে দিল। তারপর নিজের গালের ভেতর থেকে মিষ্টিটা বের করে একটু একটু করে খেতে লাগলো। অনার রেগে মেগে বলল। আবিদ চোখ গরম করে চাইল। খেতে খেতে বলল। সুজানা বলল। কোনো ঝগড়া না। দুজনেই এবার শান্ত হলো। সুজানা তাদের হোমওয়ার্ক দিয়ে উঠে পড়ল। আজ পড়ায়নি কিছু। কথা বলতে বলতেই সময় কেটে গেছে। সুজানার সাথে সাথে দুজন নিচে গেল। সেখানে সবাই মিলে বেশ গল্পগুজব চলছে। গল্পের বিষয়বস্তু মেহুল নামের কাউকে নিয়ে। মেয়ের তো পেটে ধরিনি, তাই বলতে পারবো না। আজকাল মেয়েদের রং ঢং, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে ওই মেয়ের মধ্যে, নইলে কি অভি এমনি এমনি মানা করে দিয়েছে? যা হয়েছে ভালো হয়েছে। সুজানাকে দেখে সালমা বেগম চুপ করলেন বটে, তবে ভ্রু কুচকে চেয়ে রইলেন। আনিকা বলল। সুজানা আসুন, সবার সাথে পরিচয় করিয়ে দিই। আজ থাক না। আরে থাকবে কেন, আসুন আসুন। সুজানা ম্লান মুখে হাসল।
আজাদ সাহেব আর আজিম সাহেব দুই ভাই তাদের দু ছেলের সাথে বসে গল্পগুজব করছিলেন। সুজানাকে দেখে তাদের খোশ গল্পে নীরবতা নেমে এলো। আনিকা বলল, ওনারা ওদের বড় আর ছোট দাদা ভাই, আর উনি ওদের বাবা আর উনি চাচ্চু। ওনারা দুজন আমার শাশুড়ি, ওদের দাদু আর ছোট দাদু। সুজানা সালাম দিতে আজাদ সাহেব সালামের উত্তর দিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। তোমার বাবার নাম কি? কি করে? আমার বাবার মরহুম সিরাজুল ইসলাম। তিনি গ্রামের পাঠশালায় পড়াতেন। করিমগঞ্জে সিরাজ মাস্টার নামেই পরিচিত ছিলেন। এখনো আছেন। আজ আসি তাহলে। পিনপতন নীরবতা শেষে মাথা দুলালেন আজাদ সাহেব। বৌমা, নাস্তা পানি দিয়েছো মাস্টারকে? আনিকা মাথা নেড়ে বলল, হ্যাঁ বাবা, অল্পই খেয়েছে। চেনা জানা হয়নি তাই হয়তো। আব্দুলকে বলো যদি রিকশায় তুলে দেয়। একা ছেড়ো না, সন্ধ্যা নেমে গেছে। জি বাবা। সুজানা আনিকার সাথে টুকটাক কথা বলতে বলতে বেরিয়ে যাওয়ার সময় শুনল কিছু কথোপকথন। আজবাদ মুফতি সাহেব হাই স্কুলের প্রধান শিক্ষক অভি। ওনারা এলাকায় বেশ নামে আছেন ওনাদের। ওনার মেয়ের নামে যথেষ্ট পজিটিভ ফিডব্যাক এসেছে। মেহুলকে তোমার অপছন্দ হওয়ার কারণটা কি? তোমার কি এর চাইতেও স্মার্ট মেয়ে পছন্দ? আবিদ ততক্ষণে তার কোলের উপর উঠে বসেছে। সে আবিদের সাথে দুষ্টুমিতে মত্ত। উত্তর না দেয়ায় সালমা বেগম হাই হাই করে উঠে বললেন, খোদা খোদা, বিলেতে গিয়ে শয়তান ধরেছে আমার সাদাসিধে ছোট ছেলেকে। ছোট ছোট জামা কাপড় পরা মেয়েগুলোর দিকে নজর গিয়েছে মনে হয়। আমি মরে গেলেও ওই রকম মেয়ে ঘরে তুলব না অভি, মনে রাখিস তুই। কেউ ওনার কথা বিশেষ আমলে নিলেও মনে হয় না সুজানার। তবে কথাগুলোই ভীষণ হাসি পেল তার। রিক্সা কিছু দূর যেতে না যেতে সুজানার রিক্সার পেছন থেকে ডাক শুনল, আপা, এই আপা। সুজানা গলা বাড়িয়ে পেছনে তাকাতেই দেখল সাইম সাইকেল দ্রুত চালাচ্ছে। সুজানা রিক্সা থামাতে বলল, ভাড়া মিটিয়ে বলল, চলে যান মামা, আমি আমার ভাইয়ের সাথে যাব। সাইম সাইকেল থামিয়ে ঘাড় ঘোরালো। বাড়িটা না চিনি আমি তার পরের বাড়ি গেটের সামনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। সুজানা তার মাথায় চাটি মেরে বলল, পাগল, নবকুঠির বলেছিলাম না? ওটাই তো মনে নেই। আম্মা ফোন দিয়ে চিল্লাপাল্লা করছে। সুজানা সাইকেলের পেছনে বসে বলল, আজ দেরি হলো, আর কখনো হবে না, চল। ভাই বোন বাসার কাছাকাছি আসতেই দেখলো একটা যুবক এদিক ওদিক পায়চারি করতে করতে কথা বলছে। সাইম সাইকেল নিয়ে চলে গেল। সুজানাকে দেখে যুবকও তাকালো। সুজানা বলল, সাইফ ভাই কথা আছে। যুবক হাত দেখিয়ে অপেক্ষা করতে বলল। কথা বলা শেষ করে ভ্রু কুচকে এগিয়ে এলো। কি টিউশনির খোঁজ দিলে? বাবারে বাবা, কি পাকনা পাকনা কথা বলে দুটো। আমাকে বলে কি না টিচার টিচার, তোমাকে খুব পছন্দ হয়েছে, তোমার নামটা খুব কিউট। সাইফ ফোকলা হাসলো, বলল, পারবো না, আমার জন্য অনেক টাফ ওই বিচ্ছুগুলোকে পড়ানো। আচ্ছা। সুজানা পা বাড়াতে গিয়ে আবার থেমে গেল, বলল, ওই বাড়ির ছোট ছেলের সাথে মেহুলের বিয়ের কথাবার্তা চলছে। সাইফ মাথা নাড়ল ধীরে ধীরে, বলল। সুজানা যেতে যেতে ভাবল, এ মা, কোনো প্রতিক্রিয়া নেই। মেহুলের ফোপানির শব্দে সুজানা নিজেই ভড়কে গেল। চুপ করে থাকার কিয়ৎক্ষণ পর বলল, শান্ত হ। হব না। আমি আজকে যেখানে পড়াতে গেলাম ওটাই ওনার বাড়ি। দেখ, তোর জন্য খুব ভালো হবে, খুবই সুন্দর পরিবার। মানুষগুলোকে সাদামাটাই মনে হলো। বিয়ে যে এখনই করতে হবে সেটা তো তোকে বলছে না। তুই যা শিখিয়ে দিয়েছিস উনি কি তা বলেনি? বলেছে। ওনার কথা হয়তো কেউ বিশ্বাস করছে না, ভাবছে নিজের মর্জি মতো বলছে। সবাই তোর নামে ভালোই বলেছে, অপছন্দ হওয়ার কিছুই নেই। মেহুল আবারও ফুপিয়ে উঠল। না না, আমি পারবো না। মা আর বাবা বলল ওই বাড়ি থেকে ওনারা আসবেন। আচ্ছা শান্ত হ। সুজু, এগুলো তোর বড় আন্টিরে দিয়ে আয় তো। সাইফ খেতে পছন্দ করে। সুজানা উপর হয়ে শোয়া ছিল, ঘাড় ঘুরিয়ে বলল, কি আম্মা? ঝাল পিঠা বানিয়েছিলাম, তোর বড় আন্টি সকালে নাস্তা পাঠালো। এই বাসা উঠছি পর্যন্ত মানুষটা কম তো আর সাহায্য করলো না। আমি তেমন কিছু দিতে পারি নাই। ধর, এগুলো দিয়ে আয়। সাইফুলকে দেখলাম বাড়িতে আছে, চলে গেলে খেতে আর পারবে না। যা তো।
সুজানা দাঁড়িয়ে পড়ল, বলল। আচ্ছা যাচ্ছি। সাজেদা বেগম চলে গেলেন। ওপাশ থেকে মেহুল বলল। ও ঘরে আছে? সাইফ ভাইয়ের কথা বলছিস? হ্যাঁ। মানে আমি যেটা ভাবছি সেটাই কি? জানি না, ওকে ফোনটা দিবি? এমনটা হয় নাকি? উনি আমার অনেক সিনিয়র, আমি ভয় পাই। আমি পাই না, ফোন দিবি মানে দিবি। সুজানা নাস্তার প্লেটটা নিয়ে দোতলায় নামল। কলিং বেল বাজাতেই সাইফ দরজা খুলে দিল। কি এনেছিস? ধরো, ফোনটা ধরে তো, প্লেটটা গরম। সাইফ ফোনটা ধরল। সুজানা প্লেটটা নিয়ে ভেতরে চলে গেল। সুজানার পেছন পেছন রোজা পেছন পেছন ছুটে পড়ল। ওমা সুজানা আপু, তুমি কি এনেছ? নাস্তা এনেছি, খাবি আয়। সাইফ ফোনটা টেবিলে রাখবে এমন সময় ফোন থেকে পরিচিত ফোপানির শব্দ ভেসে আসতে স্ক্রিন লাইট করল সে। মেহুল নামটা দেখতেই বুকটা কেমন ছ্যাত করে উঠল তার। মেহুল ওপাশ থেকে বলল। তোমার ফোনে আজও চার্জ নেই? চার্জে দিয়েছি। মেহুল নাক টানছে এখনো। কেন কাঁদছো? কোনো সমস্যা? আমি শাশুড়ি মায়ের সাথে কথা বলবো। আম্মা জানে তো মেহু? মিথ্যে বলছো। সত্যি বলছি। তুমি আজকাল আমাকে বেশি মিথ্যে বলো। বলে আবার ফুপিয়ে উঠল সে। সাইফ ধীর গলায় বলল। আচ্ছা আচ্ছা, এখন কি করলে কান্না থামবে? কথা বলতে দিলে? আম্মার সাথে? হুম। ওকে। মেহুলের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সত্যি? হুম। সুজানার সাথে কথা বলছিল রাশেদা বেগম। সাইফ সুজানাকে ডাকল। সজু, ফোনটা মাকে দে তো। সুজানা বিস্ময় নিয়ে তাকালো। ফোনটা রাশেদা বেগমকে দিয়ে বলল। মেহুল। রাশেদা বেগম হাসলেন। ভাতটা সুজানাকে দেখতে বলে মোড়া টেনে বসে শাড়ির আঁচলে মুখ মুছতে মুছতে বলল। আমি কখন থেকে বলছি আপনাকে ফোনটা দিতে, ও দেয় না। একটা বললে আরেকটা করে। না, ঘর থেকে বের করে দিন। মেহুল বলল। সত্যি? আচ্ছা। সুজানা ফোনটা কেড়ে নিল, কেটে দিয়ে বলল। খেলবো না। কেউ আমাকে এতদিন কিছু বলেনি, তলে তলে এত দূর। রাশেদা বেগম হাসলেন। খুব খুব। আমার বান্ধবী না, বিয়ে কবে খাবো বলো না। সুজানা হেসে উঠল। আমি চাকরি করব আন্টি, বিয়ে আমার জন্য না। আচ্ছা, সুজানা চিন্তিত গলায় বলল। তাহলে আমার মা ভাইকে খাওয়াবে কে? কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে সুজানাকে দেখতে পেয়ে মর্জিনা হাসল। ও তুমি আইছো, আসো আসো। সুজানা দেখল সোফায় মহিলারা বসে আছে। আজ বাড়ির কোনো পুরুষ মানুষ নেই। যাক শান্তি, নইলে অস্বস্তিতে পড়ে সে। সুজানা সালাম দিতে সালাম নিলেন ওনারা। আনিকা এগিয়ে এসে বলল। সুজানা, আপনি এসেছেন? ওরা পড়তে বসেছে এখন। পড়াই বসিয়ে দিয়েছি, আর বলেছি টিচার আসছে। আচ্ছা আমি যাই। পা বাড়াতেই সালমা বেগম ডাক দিলেন। শোনো মেয়ে। সুজানা ঘাড় ঘুরালো। জি মেহুল জান্নাত মেয়েটা তোমার বান্ধবী? জি। ওর বাবা সরকারি স্কুলের হেডমাস্টার না? ওই মেয়েটার স্বভাব চরিত্র কেমন? জি ভালো। কোনো চারিত্রিক দোষ আছে? না আচ্ছা যাও। সুজানা চলে গেল। তবে প্রশ্নগুলো কেন করা হলো তা নিয়ে খচখচানি গেল না। সিঁড়ি পার হতেই দেখল রেলিং ধরে নিচের দিকে ঝুঁকে আছে অভিক ফারদিন নামের লোকটা। অস্বস্তি আবারও ঘিরে ধরল তাকে। দ্রুত পা চালাতে গিয়ে মনে হলো লোকটা তার কথাগুলো শুনছিল এতক্ষণ। তাতেই বা কি, সে তো মিথ্যে কিছু বলেনি। পড়ার রুমে যেতেই দেখলো অনা চেয়ারে বসে আছে আর আবিদ তার চেয়ারের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে আঙ্গুল টিপে টিপে। সুজানাকে দেখে লম্বা করে সালাম দিল। টিচার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আবি টিচার। সুজানা হাসলো। আচ্ছা আচ্ছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন? আবিদ মাথা দুলালো। অনাও আবিদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া শুরু করলো। একসময় পড়া থামিয়ে বলল। টিচার, তোমাকে নাইস লাগছে। থ্যাংক ইউ। পড়ুন ম্যাডাম। আবিদ বলল। টিচার টিচার তোমাকে সুজান ডাকি। সুজানা চোখ বড় বড় করে ফেলল। কি? ওকে সুজান ডাকি। সুজান তুমি পড়া শুরু করো। সুজানা আরেক দফা চমকালো। দুজনেই চিল্লিয়ে চিল্লিয়ে পড়া শুরু করলো। সুজানা কানের ভেতর আঙ্গুল দিয়ে বসে রইল। আবিদ পা তুলে টেবিলের উপর উঠে এলো। সুজানা বলল। কি করছো তুমি? আবিদ কান্না গলায় বলল। আবি এখানে পড়বে।
সুজানা তার কাঁদো কাঁদো চেহারা দেখে মাথায় হাত বুলিয়ে বলল। আচ্ছা আচ্ছা পড়েন। আবিদকে দেখে অনাও টেবিলের ওপর উঠে বসলো। দুজনেই টেবিলের ওপর বসে পড়তে লাগলো। আনিকা চায়ের ট্রে আনতে দুজনকে এই অবস্থায় থেকে থমকে গেল। হায় আল্লাহ, এসব কি? সুজানা অসহায় চোখে তাকালো। এভাবে না পড়তে দিলে পারবে না ম্যাডাম, তাই এই অবস্থা। থাক, পড়লেই হলো। কি আনিকা কপাল চাপড়াতে চাপড়াতে চলে গেল। সুজানা চেয়ারে বসে রইল। ওরা দুজন টেবিলের ওপর বসে চিল্লিয়ে পড়তেই আছে। সুজানা কানের ভেতর আঙ্গুল ঠুকিয়ে বসে রইল। চাটা শেষ করতেই দেখলো সামনেই একটা কফির মগ রাখা। কে রেখেছে সেটা দেখার জন্য পাশে তাকাতেই অভিককে দেখে শিউরে উঠল। কফিটা খেতে পারেন সুজানা, ভালো বানাতে পারি। কিন্তু আমি এখন চা খেয়ে। দুটোই খাওয়া যায়। আমার চায়ে 3 চামচ চিনি লাগে, তাই মা ছোটবেলায় আমার চা খাওয়া কমিয়ে দিয়েছে, ডায়াবেটিসে ধরবে বলে। খান। সুজানা মগটা হাতে নিল। অভিক মগে চুমুক দিতে দিতে আবিদ আর অনাকে টেবিলের ওপর পড়তে দেখে নিঃশব্দে হাসলো। দুজনেই জিনিয়াস। সুজানা ঢক ঢক করে কফিটা খেয়ে খালি করতেই অভিক বলল। সুজানা বড্ড তেতো, রাইট? সুজানা মাথা নাড়ল। ইয়েস, কারো মুখে দুরকম কথা বললে ঠিক এমনটা তেতো ঠেকে। সুজানা চোখ পাকিয়ে তাকালো। অভিক হাসলো, অনা মুখ তুলল। অভি, অভি মাই ছান, তুমি টিচারের বন্ধু হতে চাও? অভিক আর চোখে সুজানার দিকে তাকালো, তারপর মগটা নিয়ে চলে যাওয়ার সময় বলল। সুজানা, মেহুলের অন্য কোথাও সম্পর্ক আছে, এটা আপনি মিথ্যে বলেছেন। মিথ্যে না। হ্যাঁ মিথ্যে। এর শাস্তি কি হতে পারে বলুন তো? সুজানা চুপ করে থাকলো। কেন বলেছেন উত্তরটা আজ জানতে চাইব না, তারা নেই। তবে রোজ তেতো কফি আপনাকে খেতেই হবে। ইয়েস, এটাই আপনার পানিশ। আবিদ বলল। অভি তুমি টিচারকে সুজান ডাকো, সুজান তুমি ওকে অভি ডাকো। সুজানার ইচ্ছে হলো গালটা টিপে দিতে জোরে, অসভ্য দুটো। পড়ানো শেষ হতেই আনিকা ঘরে ঢুকে এলো, বলল। সুজানা, আপনার যদি পড়ানো শেষ হয় তাহলে আমার সাথে একটু আসুন। সুজানা কৌতূহলী হয়ে জানতে চাইল। কোথায়? ওই মা আর কাকির কাছে। আপনার সাথে নাকি কিছু কথা আছে। সুজানা শুকনো ঢোক গিলল। আমার সাথে? কিন্তু আমার সাথে কিসের কথা? সুজানা মনে মনে বিরক্ত হলো। এখানে পড়ানোটাই তার কাজ, কারো খোঁজ খবর দেয়া না। আবিদ কলম গালি রেখে সুজানার দিকে তাকালো, বলল। টিচার তুমি এখনই চলে যাবে? সুজানা মিষ্টি হেসে বলল। আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, সুন্দর করে করবেন, ঠিক আছে? ওকে টিচার। অনা বলল। টিচার, তুমি কালকে আমাদের মতো বসবে। সুজানা হেসে আনিকার দিকে তাকালো। আনিকা রুক্ষ গলায় বলল। একদম চুপ। টেবিল কি বসার জায়গা? সুজানা, আপনি কিছু না বললে ওদের এসব বাজে আবদার দিন দিন বেড়েই যাবে। এভাবে পড়তে না দিলে ওরা পড়বে না ম্যাডাম। থাক, চলুন, আমার শেষ। আবিদ আর অনা একসাথে চিল্লিয়ে বলল। টিচার আমরাও যাব। আনিকা বিরক্ত হয়ে তাকালো, বলল। অভির কাছে যাও, একদম দুষ্টুমি করবে না। দুজনেই বেরিয়ে গেল। আনিকার সাথে টুকটাক কথা বলতে বলতে রান্নাঘরের দিকে এগিয়ে গেল সুজানা। মর্জিনা বেসিনে কিছু ধুতে ধুতে বক বক করছেন। সুজানাকে দেখে আঞ্জুমা বেগম কিছু একটা বললেন সালমা বেগমকে। সালমা বেগম সুজানাকে এক পলক দেখে বলল। বৌমা, মেয়েটাকে বসতে দাও। সুজানা বলল। না না না, দরকার নেই, আমার একটু তাড়া আছে, বেরোতে হবে। সবাই একে অপরের দিকে তাকালো। চোখাচোখির পর সালমা বেগম শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বললেন। ওই তোমার বান্ধবী সম্পর্কে কিছু কথা জানার ছিল। বৌমা, অভিকে একটু ডাক দাও তো। আনিকা মাথা দুলিয়ে চলে গেল। সুজানার বুকটা তখন কাঁপছে অল্প স্বল্প। এরা চাইছে এটা কি? মনহর গতিতে হেঁটে হেঁটে রান্নাঘরে পা রাখল অভিক। সুজানা মাথা ফেরাতে সুজানাকে ইতস্তত অবস্থায় দেখে ভ্রু কুচকাল সে। কোনো সমস্যা? সালমা বেগম ক্ষিপ্ত গলায় বললেন। অবশ্যই সমস্যা। তুই কোথা থেকে জেনেছিস যে মেহুলের অন্য কোথাও সম্পর্ক আছে? হ্যাঁ, এই মেয়েটা তো মেহুলের সাথে পড়ে। তুই এই মেয়ের মুখ থেকে শোন। এই মেয়ে, বলো তো, ওর কারোর সাথে সম্পর্ক আছে? সত্যি করে বলো। সুজানার চোখ তখন মেঝেতে নিবদ্ধ। অভিক আর চোখে তাকালো। এই মেয়ে, কথা বলতে লজ্জা কিসের বলো? সুজানা আগ পাছ না ভেবে বলল। আছে। সাথে সাথে সবার কপালে ভাঁজ পড়ল। অভিকের কপালে ভাঁজ আরও গাঢ়।
ওর পরিবার হয়তো জানে না এখনো, কিন্তু ছেলের পরিবার জানে। আমি এটুকু জানি। ও মা, কি বলে এই মেয়ে? সুজানা পিছু ফিরে এক পলক অভিকের দিকে তাকালো, তারপর ঘাড় ঘুরিয়ে আবার সবাইকে এক পলক দেখে বলল, আসি। আচ্ছা আচ্ছা মেয়ে, শোনো। সুজানা পিছু ফিরল। সালমা বেগম এবার বিনয়ী গলায় বললেন, এই সব তোমার বান্ধবীকে আবার বলো না যেন। তোমাকে ভালো মনে হলো তাই জানতে চাইলাম। সুজানা উত্তরে মৃদু হাসল শুধু। তারপর বাড়ি থেকে বেরোনোর সময় আবিদ আর অনা কোথা থেকে যেন ছুটে এলো। সুজানার হাঁটু জড়িয়ে ধরে বলল, আমাকে সুজান ডাকি। সুজানা হাসল, মাথা নিচু করে বলল, খুব শখ। ডাকি সুজান ডাকি। সুজানা মাথা দুলালো। তোমার সাথে যাবে আমি? অনা লাফিয়ে উঠে বলল, অনাও যাবে টিচার, অনা যাবে। আনিকা এসে বলল, এই ছাড়ো সুজানা, আপনাকে অনেক কষ্ট দিচ্ছি। সুজানা ওদের মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, না না না, ওদের এসব ভালো লাগে আমার। আম্মু, টিচার বাড়ি যাব। আনিকা চোখ লাল করে তাকালো। সুজানা গাল টেনে দিয়ে বলল, কাল নিয়ে যাব, আজ তো টিচার শপিং মলে যাবে। আবিদ মাথা দুলিয়ে বলল, আবিও শপিং মলে যাবে। আনিকা তাকে কোলে তুলে নিল, বলল, একদম চুপ, সবাইকে জ্বালিয়ে মারে। এখন তোমার পাপাকে ফোন দেব। আবিদ ধস্তাধস্তি লাগালো কোল থেকে নামার জন্য। আনিকা অভিককে ডাক দিয়ে বলল, অভি, একটু এদিকে আয় না। সুজানাকে বের হতে দিচ্ছে না, এক আছাড় মারবো একদম। আবিদ ইতোমধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সুজানা বলল, বকবেন না, ছেড়ে দিন। অনা ততক্ষণে সুজানার আঙ্গুল ধরে দাঁড়িয়েছে। ফিসফিস করে বলল, টিচার টিচার, আমি তুমি চাই কেমন? সুজানা চোখ বড় বড় করে চাইল। এ কাঁধের পাল্লায় পড়ল সে। আনিকা আবিদের গালি ইতিমধ্যে ঠাস ঠাস বসিয়ে দিয়েছে। সে ফ্লোরে গড়াগড়ি শুরু করে দিয়েছে। অভিক দৌড়ে এসে কোলে তুলে নিল। সুপারম্যান, এই অবস্থা কেন? আবিদ নাক টেনে সুজানার দিকে আঙ্গুল বাড়িয়ে বলল, সুজানের সাথে যাব। তো যাবে, কাঁদতে হচ্ছে কেন? আনিকা বলল, অভি, লাই দিস না, মেয়েটাকে ছেড়ে দে। ও দেরিতে বেরোলে বাড়ি ফিরতে দেরি হবে। মেয়ে মানুষের কত সমস্যা তুই বুঝবি না। ওদের দুজনকে নিয়ে যা। অনা, এসো, টিচারকে ছাড়ো। অনা মাথা দুলালো। সুজানার পেছনে গিয়ে পা দুটো জড়িয়ে ধরে লুকিয়ে থাকলো। সুজানা কি করবে কি বলবে কিছু খুঁজে পেল না। আনিকা বলল, টিচার বলল তো কাল নিয়ে যাবে। কাল যেও, হ্যাঁ। এখন টিচারকে ছাড়ো। শপিং মলে যাবে, ছাড়ো। আম্মুর কাছে এসো। অনা মাথা দুলালো। সে আসবে না। অভিক বলল, টিচারের বাড়ি না যাক, শপিং মলে তো যেতে পারে। অ্যাম আই রাইট মিস সুজানা? সুজানা কপালে ভাঁজ করে তাকালো। চোখ সরিয়ে বল, ওকে জিনিয়াস, খান্না থামান। আমরা শপিং মলেই যাব এবার, ঠিক আছে? টিচার যাবে? হ্যাঁ, টিচারকে তো যেতেই হবে। আনিকা বলল, তুই নিয়ে আসবি তোর সাথে করে। সুজানাকে তাহলে পৌঁছে দিস। শিওর। তারপর ভ্রু উঁচিয়ে বলল, মিস সুজানা, আপনি রাজি? সুজানা দুপাশে মাথা নাড়ালো। যন্ত্রণা, আবার জিজ্ঞেস করে রাজি কিনা। সুজানা, মুখে বলুন রাজি কিনা। সুজানা আনিকার দিকে তাকালো। আনিকা অভিকের দিকে চোখ রাঙিয়ে বলল, মজা করছিস মেয়েটার সাথে? রাজি কিনা জিজ্ঞেস করছি। বলল তো। আমি ইশারা বুঝি না। সুজানা ছোট করে বলল, রাজি, চলো অনা। অভিকের দিকে কেমন করে তাকিয়ে তারপর অনাকে নিয়ে বেরিয়ে গেল সে। অভিক আবিদকে নিয়ে বেরুলো। সুজানাকে পিছু ডেকে বলল, সুজানা, গাড়ি ওদিকে। সুজানা ঘাড় ঘোরালো। কোন দিকে? অভিক মুখ বাড়িয়ে বলল, ওদিকে। সুজানা সেই বরাবর তাকালো। কিছু না দেখে চাহনিতে কাঠিন্যতা এনে বলল, আমি ইশারা বুঝি না। অভিক মৃদু হাসল। ডান পাশে তাকান। সুজানা ডান পাশে তাকিয়ে বলল, ওকে। অনা আঙ্গুল দেখিয়ে বলল, অভি, অভি, তুমি টিচারকে সুজন ডাকো। অভিক ঘাড় মালিশ করল। জেল হতে পারে মাদার। সুজানা তাকাতেই বলল, আপনাকে কিছু বলিনি, গাড়িতে গিয়ে বসুন প্লিজ। সুজানা গাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলো। অনা দরজা খুলে ড্রাইভিং সিটের পাশের সিটের কাছে দাঁড়ালো। সুজানাকে ডেকে বলল, সুজন, কাম হিয়ার। সুজানা চুপটি করে দাঁড়িয়ে রইল। ছোট্ট করে বলল, আমি পেছনে বসবো ম্যাডাম। অনা কোমরে হাত দিয়ে দাঁড়ালো, বলল,
এখানে আম্মু বসে, ওখানে পাপা বসে, আমি পাপার কোলে বসি। সুজানা তার কথা না বুঝে ভ্রু কুচকে চেয়ে রইল। আরেকবার ঘড়িতে সময় দেখে নিল। ততক্ষণে অভিক এসে সিটে বসলো। বলল, আপনাদের টিচারকে বসতে বলুন। সুজানা পেছনের সিটে বসলো। অনাও নেমে পেছনের সিটে গেল। আবিদও পেছনের সিটে গিয়ে বসলো। অভিক ঘাড় ঘুরিয়ে বলল। সুপারম্যান সামনে আসুন। অনা চেঁচিয়ে বলল, আবি, অভির কাছে যাও। আবিদ ওর চুল টেনে ধরল। চুপ চুপ, পচা মেয়ে। আবি এখানে বসবে। সুজানা ছাড়িয়ে বলল, কি হচ্ছেটা কি? কথায় কথায় ঝগড়া কেন? আবিদ, এটা কেমন কথা? আবিদ ফুপিয়ে তাকালো অনার দিকে। সুজানা বলল, আবিদ, যাও, সামনে যাও, অভির কোলে গিয়ে বস। কথাটা বলেই সাথে সাথে জিভকে কামড় দিল সুজানা। চোখ বুজে বিড়বিড়িয়ে বলল, আল্লাহ, এরা আমায় পাগল বানিয়ে ফেললো নাকি? কি বলে ফেললাম? সুজানার প্রতিক্রিয়া কিংবা বিড়বিড়ানি স্পষ্ট দেখার জন্য মিররটা আগেই তার দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল খুব সন্তর্পণে। সুজানার কথায় আবির রেগে গিয়ে বলল, আবি বসবে না? তুমি বসো অভির কোলে। সুজানা কথাটা শুনে লজ্জায় ওড়না টেনে দিল মুখের ওপর। মাথাটা একদম ঝুঁকিয়ে নামিয়ে নিল। অনেকক্ষণ পর শটান হয়ে বসে চোখ যেই খুলল, একদম সরাসরি মিররের চোখ পড়তে কান গরম হয়ে উঠল তার। এলোমেলোভাবে হাতরে ব্যাগ খুঁজে নিয়ে বলল, আমি রিক্সা করে যাব, গাড়ি করে যাব না। মিরর থেকে চোখ দুটো ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিল অভিক। গাড়িটা পার্কিং লটে পার্ক করে এসে সুজানাকে দেখতে পেল না অভিক। অনা আর আবিদকে নিয়ে কোথায় চলে গেল। তাদের খুঁজতে খুঁজতে একটি ছোটোখাটো দোকানের সামনে গিয়ে দাঁড়ালো সে। হ্যাংলা পাতলা একটা ছেলে কোত্থেকে যেন ছুটে এসে সালাম দিল। আপনি কাউকে খুঁজছেন স্যার? ছেলেটাকে দেখে অভিক মৃদু হাসলো, পিঠ চাপড়ে বলল, লিমন, কি অবস্থা? আমি এখানে পার্ট টাইম চাকরি করি স্যার। গুড। পড়াশোনা কেমন চলছে? ভালো স্যার। ওকে। এদিকে একটা মেয়েকে আসতে দেখেছো? কালো রঙের ড্রেস পরেছে, সাথে দুটো বাচ্চাও ছিল। ছেলেটার সাথে সাথেই মাথা নাড়ালো। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। ওই দিকে গিয়েছে, মাত্রই গেল। ওকে, ভালো থেকো। অভিক সেই দিকে এগিয়ে গেল। দোকানটা মাঝারি সাইজের। অনা আর আবিদ দোকানের জিনিস ধরে টানাটানি করছে। দুটো ছেলে তাদের পেছন পেছন ছুটছে। অভিক তাদের দেখে হাসলো। এই বিচ্ছু দুটোর এখানেও শান্তি নেই। সুজানা দোকানদারের সাথে বেশ আন্তরিকতার সাথে কথা বলছে, কথার ফাঁকে ফাঁকে হাসছে। অভিক দোকানটাতে চোখ বুলালো। সুই সুতো থেকে শুরু করে কাপড় চোপড়ের বিভিন্ন উপকরণ দোকানটিতে। অভিককে দেখে একজন যুবক এগিয়ে এলো। স্যার, আপনার কিছু লাগবে? না, আমি ওনার সাথে এসেছি। সুজানা ঘাড় ঘুরিয়ে তাকে দেখতে পেয়ে ব্যস্ত গলায় বলল, একটু তাড়াতাড়ি প্যাকেট করেন আঙ্কেল। দোকানদার প্রশ্ন ছুড়ল। সুজানা মিনমিন করে বলল, আরে না, বাচ্চাগুলোর চাচা। তারা বলতে বলতে অভিক এসে দাঁড়ালো তার কিছুটা দূরে। বলল, এসব দিয়ে কি করবেন সুজানা? সুজানা চমকে তাকালো। সুই সুতাগুলো দেখিয়ে বলল, এগুলো হুম। মায়ের জন্য, মা সেলাই করে তো তাই। ও, কি কি সেলাই করে? সুজানা বিড়বিড়িয়ে বলল। মুখও সেলাই করে। সৌজন্যতার রক্ষার্থে বলল, ওই যে জামা কাপড়, এই আর কি। লেডিস অর জেন্টস? লেডিস। মাথা দুলিয়ে চলে গেল অভিক। কোলে করে অনাকে নিয়ে এলো। অনেকটা উঁচুতে কালো পাথর মিশেল রঙের কিছু লেস দেখিয়ে অনাকে বলল, ওগুলো নেবেন? সুজানা বলল। ওগুলো দিয়ে কি হবে? অভিক অনার গালে চুমু খেলো, বলল, ওগুলো আমার লিটল মাদারের জন্য। আপনারও চাই? সুজানা মাথা নামিয়ে দুলিয়ে বলল, না। অভিক লেসগুলো কেনার পর বলল, ওকে, চলুন। সুজানা বলল। কিন্তু আমি বাড়ি ফিরবো। অভিক ঘাড় ফিরিয়ে তার দিকে ভ্রু কুচকে তাকালো। তারপর অনাকে বলল, মাদার, কি খাবো আমরা? চিকেন বার্গার, এগ স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, চিকেন টোস্ট, চিকেন উইংস, স্প্রিং রোল। অনা হাত দেখিয়ে বলল, সবগুলো খাবো। অভিক হেসে বলল। কিন্তু আপনার টিচার পালাই পালাই করে কেন? অনা সুজানার দিকে তাকিয়ে বলল, টিচার, খাবো খাবো, তুমি খাবে? মজা মজা। সুজানা ডান হাতে বাম হাতের বাহুতে হাত বুলাতে বুলাতে বলল, আমি রেস্টুরেন্টে বসে খেতে পারবো না, আশেপাশে প্রতিবেশী আছে।
অভিক ফুস করে শ্বাস ছাড়ল, দু ঠোঁটের ফাঁকে বাতাস ছেড়ে বলল, ওকে, ওদের নিয়ে গাড়িতে বসুন, আমি আসছি। কিন্তু আমি বাড়ি ফিরবো কি? আমি আপনাকে নামিয়ে দেব। সুজানা চুপ করে থাকলো। উফ, তাকে ছেড়ে দিলে কি হয়? অভিক তাদের রেখে চলে গেল। কয়েক মিনিটের মধ্যে চলে এলো হাতে করে বেশ বড় সাইজের কয়েকটা প্যাকেট নিয়ে। সুজানা অনা আর আবিদকে সামলাতে ব্যস্ত। অভিক আসতেই বলল, কিছুক্ষণের মধ্যে আজান পড়বে, আমি আসি। অভিক প্যাকেটটা দেখিয়ে বলল। এসব কার জন্য এনেছি, খেয়ে যান। সুজানা আবার সময় দেখতে অভিক বলল, আপনার মা জানেন আপনি শপিং মলে এসেছেন, সো দেরি করলে জেরা করবেন না। সুজানা গাড়িতে গিয়ে চুপচাপ বসলো। অভিক তিনজনকে 3 প্যাকেট দিল, বলল, খেয়ে নিন সুজানা, আমি এক্ষুনি গাড়ি স্টার্ট দিচ্ছি, আপনাকে আজানের আগেই বাড়িতে পৌঁছে দেব। আবিদ বলল। সুজান, বাড়ি যাব। সুজানা কিছু বলতে যাবে তখনই অভিক বলল, টিচার যেদিন বলবে সেদিন যাবেন। সুজানা লজ্জিত হলো, মিহিস্বরে বলল, ওরা যেতে পারে। অভিক গাড়ির সিট বেল্ট পরে বলল, ওদের সাথে ওদের চাচ্চুও আছে, ভুলে যাবেন না। সুজানা মাথা নামিয়ে অন্যমনস্ক হয়ে চিকেন উইংসে এক কামড় দিল। কি যেন ভাবছে চিন্তিত হয়ে। অভিক মিররে তার চিন্তিত চেহারা দেখে হাসল মনে মনে। বাড়ির কাছে পৌঁছতেই সুজানা গাড়ি থেকে নেমে গেল। অনা আর আবিদকে আদর করে দিয়ে অভিককে বলল, ওরা আমার সাথে আসতে পারে। ওরা আপনাকে জ্বালিয়ে মারবে সুজানা। সুজানা মাথা নামিয়ে নিল। অনা আবিদকে হাত নেড়ে টাটা দিয়ে চলে যাওয়ার সময় আবিদ বলল, সুজান বাড়ি কোথায়? সুজানা মিষ্টি হেসে বলল, ওই যে 3য় তলা, ওখানে টিচার থাকে। অনা বলল, টিচার, টাটা, সি ইউ, বাই বাই। সুজানাও হাত নাড়াল। গাড়ি চলে যেতেই সুজানা হাঁফ ছাড়ল। উফ, ঘরে কিছুই নেই। নিয়ে গেলে কি খাওয়াতো তাদের? কালকেই তো মাসের বাজার হবে, কি জ্বালা। ঘরে যেতে না যেতেই সাজিয়া বেগম বলল, কি রে, তুই গাড়িতে চড়ে এলি? সুজানা ব্যস্ত গলায় বলল, আর বলো না মা, বিচ্ছু দুটো আসার জন্য এমন বায়না ধরেছে, শেষমেশ ওদের শপিং মলে নিয়ে আসতে হলো। ওদের ছোট চাচা আছে না, উনি সামাল দিয়েছেন কোনো মতে। ও, সব এনেছিস তো? হ্যাঁ। সাইম কোথায়? এখনো বাড়ি ফিরিনি। আজ ফিরুক, পিঠের উপর কয়েক ঘা দেব। কাল দোকানদার করিমের বউ কাপড় দিয়ে এসেছে, জানালো তোর ভাইকে নাকি এলাকা ছেলেদের সাথে সিগারেট টানতে দেখছে। সুজানা চুল খোপা করতে করতে বলল, কি বলো? সাইফ ভাইকে বলো নাই? পিটিয়ে সোজা করে দিবে বলছে, তাই তো বলেছি। পড়ার জন্য তো কম মায়ের বকুনি খায় না, কিন্তু তার আরও হচ্ছে না। মা মেয়ের কথার ফাঁকে বারান্দার দরজায় কলিং বেল বেজে উঠল। সুজানাকে আটকে সাজিয়া বেগম নিজেই এগিয়ে গেল দরজার পাশ থেকে মোটা পাটি ব্যাট নিয়ে। সাইম ক্রিকেট ব্যাট হাতে নিয়ে দাঁড়ানো ছিল। সাজিয়া বেগম দরজা খোলার সাথে সাথে 2 ঘা লাগিয়ে দেবেন খেয়াল করেনি সে। ছিটকে কয়েক পা পিছিয়ে যেতেই সাজিয়া বেগম বলল, আসবি না তুই বাড়িতে? বোনের পিছু পিছু বাড়ি ফেরা হচ্ছে। হ্যাঁ, তোর ভাত নাই এই বাড়িতে। সাইম গোল গোল চোখ করে মায়ের পেছনে বোনের দিকে তাকালো। সুজানা নাক ফুলিয়ে বলল, ভাই, তুমি নাকি সিগারেট টানছিস? সাইম অবকানিত গলায় বলল। কে বলল? সাজিয়া বেগম চেঁচিয়ে উঠে বললেন, হারামির বাচ্চা, তোর বাপ নাই, তুই জানোস না? তুই এতিমের বাচ্চা, এতিমের মতো চল। তুই রাস্তাঘাটে গুন্ডাগো মতো চলস, আর মানুষ সেটা আমার কানের কাছে এসে জ্ঞানজ্ঞানানি করবে। আমি কারো খাই না, আমি কারো পড়িও না যে মানুষের কথা শুনবো। হ্যাঁ, আমি এত কষ্ট কাদের জন্য করছি? কাদের মানুষ করার জন্য। বন্ধুদের সাথে মজা করে একটা ধরিয়েছিলাম আম্মা, আর করব না। না, তুই বের হ, তুই নিচে গিয়ে দাঁড়িয়ে থাক। সাইফুল আসুক, তোর পিঠে চামড়া ছিলে দিতে বলবো আমি। সুজানা সাজেদা বেগমকে টেনে নিয়ে গেল। সাইমকে ইশারায় বলল, যা না, নিচে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাক, যা যা। সাইম দোতলা থেকে নামার সময় গুনগুন করে গান গেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসা একটা মেয়েকে দেখল। ডান পাশে চুল ফেরানো, গায়ে লাল রঙা ফ্রক। সাইমকে দেখে মুচকি মুচকি হাসছে, যেন ব্যঙ্গ করছে মায়ের মার খেয়েছে তাই।
সাইম চোখ রাঙিয়ে ব্যাট দেখিয়ে বলল। এক লাথি দিব যাতে নিচে গিয়ে পড়স। রোজা আঙ্গুল বাড়িয়ে বলল। শাট আপ, তোমার মতো স্মোকারের সাথে কোনো কথাই নেই। সাইম দাঁতের দাঁত চেপে বলল। রোজার বাচ্চা বোঝা। সাইম ভাই। রোজার চিৎকারে রাহেলা দরজা খুলে উকি দিলেন। সাইম দোতলার সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে দেখে বললেন। সাইম উত্তর দিল না, পা নাচাতে নাচাতে নিচে নেমে দাঁড়িয়ে থাকলো। রোজা 3 তলার রেলিং ধরে উকি দিয়ে চিল্লিয়ে বলল। সাইম ভাই, কান ধরতে বললো আন্টি, এমনি দাঁড়িয়ে থাকতে হবে না। সাইম হাতের মুঠো খুলল আর বন্ধ করল। কাছে পেলে ঠাস ঠাস করে দিয়ে গাল লাল করে দেবে বেয়াদবটাকে। সাজিদা বেগম একটু শান্ত হতেই সাইমকে নিয়ে এলো সুজানা। হাত মুখ ধুয়ে এসে পড়তে বসালো সাইম। সুজানা চা করে এনে দিল। অভিকের দেয়া প্যাকেটের খাবারগুলো দিয়ে বলল। মায়ের রাগ ভাঙবে না আজ। সাইম বলল। তো কি করব আমি? চুপচাপ পড়, তোর সামনে এসএসসি ভাই, সারাক্ষণ খেলা খেলা করলে হবে না। আমি ক্রিকেটার হব আপা। জানিস আজকের ম্যাচে। পরে শুনবো, আগে খেয়ে নে, এগুলো আম্মাকে দিয়ে আসি। এগুলো কে দিল? ওই অনা আর আবিদ আছে না, ওদের চাচু রেস্টুরেন্টে খাবো না বললাম, তাই প্যাকেট করে দিল। সুজানা চলে যাওয়ার সময় সাইম ডেকে বলল। আপা, আমার পরীক্ষার পর তোকে টিউশন করতে হবে না, আমি করব। সুজানা হাসলো। আগে ভার্সিটির অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নে, আমি রাত দিন পড়েছিলাম, আম্মা জানে। সাইম খেতে খেতে বলল। আচ্ছা, রোজার বাচ্চা এখানে কেন এলো আপা? সুজানা থেমে গিয়ে বলল। কি রোজার বাচ্চা? ওকে আমি এইগুলো খেতে ডেকেছি। কেন? আরে আসতে, ও আমার আরেকটা বোন তো, ভাই। ও আমার বোন না। তোর না আমার, ওকে তোর বউ বানাবো। সাইম চিল্লিয়ে ওঠার আগেই কানে 2 আঙ্গুল ঠুকিয়ে রাখলো সুজানা। শহীদ মিনারের চত্বরে ঝরা পাতা আর ধুলো ঝরে পা টেনে বসে আছে বন্ধুমহল। বুট বাদামের খোসা ছড়েছে অনেক জায়গায়। হালকা রোদ আর পিনপিনে বাতাসের রোমাঞ্চকর পরিবেশে বসেছে গানের পসরা। খোলা গলায় গানের আসরে মেতে উঠেছে বন্ধুরা। প্রায় 3 দিন পর ভার্সিটির হলে পা রেখেছে সুজানা। এসেই দেখলো আগের মতোই মেতে আছে বন্ধুরা। তাকে দেখে সাইডে সরল সবাই। আরে আরে, আমরা ভাবলাম তোর আর মেহুর মেজবান খাইতে যাবো। মজা ছাড়। কেমন আছিস তোরা? পুরনো তারের গিটারটির উপর আঙ্গুল চালিয়ে সুর তুলল নিখিল। বলল। আমার মন ভালো নাই। সবাই একসাথে হেসে উঠল। শান্তা বলল। তোরে আর মেহুরে 2 দিন খুব মিস করেছি জানু। খুব প্রেশারে ছিলাম, আমাদের অনেক নোট কিন্তু বাদ পড়েছে। নোটগুলো দিবি? ক্লাসে দিব। সবাই কথা বলছিল এটা ওটা নিয়ে। তার ফাঁকে শান্তা দাঁড়িয়ে পড়ল, গলা খাকারি দিয়ে হাতের মুঠো মুখের সামনে দিয়ে বলল। গাইস, আমার কথা শোনো সবাই। সবাই তার দিকে তাকালো। শান্তা বলল। গাইস, আগামী রোজ শুক্রবার আমাগো মেহুর বিয়া। শুক্রবারের পরের দিন তোমরা চলে আইসো মিয়া। সবাই হো হো করে হেসে উঠল। মিহুলও হেসে উঠল। পেছন থেকে ধপাস করে কেউ একজন ব্যাগ দিয়ে মারল তাকে। শান্তার টাল সামলাতে না পেরে সুজানার সামনে এসে মুখ থুবড়ে পড়ল। রেগে মেগে তাকাতেই ছেলেটা ক্রূর হেসে বলল। তোর বিয়া হয় না কেন ভাই? তোর মতো অশান্তি থাকা আস্ত একটা যন্ত্রণা। শান্তা দাঁতে দাঁত চেপে বলল। আহিরের বাচ্চা, তোর কত বড় সাহস তুই আমাকে। আহির গা ছাড়া ভাব দেখিয়ে বলল। তোর কাকের গলা তুই শুনেছিস কখনো? কাউ কাউ করে মানুষ হাসাচ্ছস? তোরে ভাষণ দিতে বলেছে কে? শান্তা রেগে মেগে তাকাতেই সুজানা হাসি থামিয়ে বলল। প্লিজ তোরা আবার ঝগড়ায় লেগে পড়িস না, মেহুল কিছু বল। শান্তা গাল ফুলিয়ে ম্লান মুখে সুজানার পেছনে গিয়ে বসে থাকলো। বিড়বিড়িয়ে বলল। ওরে কিছু বললে তোরা তো আমাকে কথা শোনাতি এখন। ওরে কিছু বলিস না, তুই আহিরের বাচ্চারে আমি দেখে নেব। আহির হাসতেই সুজানা বলল। তোরা থাক, আমি আর মেহুল উঠি তাহলে, সারাক্ষণ ঝগড়া। নিখিল গিটারে টুংটাং সুর তুলে গাইল। রাগ করেছে তনমনা, চোখ করেছে লাল, ঠোঁট ফুলেছে, চোখ খুলেছে, ফুলছে 2টা গাল। আহির হাসি চেপে শান্তার দিকে তাকালো। শান্তা মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। নিখিল বলল। রাগ করো না মিষ্টুতনু, রাগ করো না আর। মানছি আমি ভুলটা আমার, মানছি আমি হার। ভুল হয়েছে, ঘাট হয়েছে, ধরছি আমি কান। হাসো এবার মিষ্টি করে,
ভাঙ্গো এবার মান। মেহুল শান্তার দিকে তাকিয়ে বলল। মান ভেঙেছে? আহির বলল। আর একটা দিলে ঠিক হয়ে যাবে। শান্তা তেড়ে গিয়ে ব্যাগ দিয়ে থপাস থপাস মারা শুরু করলো। মারতে মারতে বলল, আমার কি বল শক্তি নেই? ব্যাটাগিরি দেখাস? সুজানা আর মেহুল ছাড়িয়ে নিতে পারল না। শেষমেশ আহির নিজেই ব্যাগটা কেড়ে নিল। শান্তার হাত মোচড় দিয়ে বলল। উইম্যান। শান্তা কাতর স্বরে বলল। আহির হাত ছাড়। পেছন থেকে কেউ একজন বলে উঠল। এই স্যার, স্যার, ঝগড়া বন্ধ করো। আহির হাত ছেড়ে দিয়ে ব্যাগ নিয়ে দাঁড়ালো। সুজানা আর মেহুলও ব্যাগ তুলে নিল। শান্তা বলল, টাকলো নাকি রে? পাশ থেকে কে যেন প্রত্যুত্তর করল। আরে না, নতুন স্যার দিয়েছেন গতকাল উনি। শান্তা ছুটে ব্যাগ কাঁধে তুলতে তুলতে বলল, শুনছি কিন্তু দেখি নাই কাল, আজ দেখমু। জানো মেহু, চল। সুজানা বলল। আমাদের ডিপার্টমেন্টে। জানি না ভাই। সুজানা ঠোঁট গোল করে বলল। ও, গাড়িটা পার্কিং সাইডে গিয়ে থামতেই গাড়ির দরজা খুলে বেরিয়ে আসা পুরুষ প্রতিবিম্বটি চেনা চেনা মনে হলো সুজানার। আর একটু সামনে এগিয়ে যেতেই দেখলো নতুন স্যারকে। পরনে ডার্ক ব্লু রঙা ইন করা শার্ট, হাতের মুঠোয় কিছু সাদা রঙের পেপার মোড়ানো। ব্যস্ত পায়ে হেঁটে পাশ থেকে আগত স্টুডেন্টদের সালামির উত্তর দিতে দিতে এগিয়ে গেলেন তিনি ডিপার্টমেন্টের দিকে। সুজানা শুকনো ঢোক গিলে জিজ্ঞেস করল, ওনার নামটা? পাশের মেয়েটা বলল। শান্তা আর মেহুল ড্যাব ড্যাব করে সুজানার দিকে তাকালো। পিনপতন নীরবতা কেটে আবারও গুঞ্জন শুরু হতেই প্রফেসর মোর্শেদ উদ্দিন পোর্টফোলিও ম্যানেজমেন্টের বইটি বন্ধ করে ভ্রু কুচকে সবার দিকে তাকালো। গালে হাত দিয়ে মেহুল বিড়বিড়িয়ে বলল, ধর টাকলা, ভ্যাভ্যা করিস না তো ভাই, টেনশনে মরে যাচ্ছি। শান্তা বলল, আপনাদের স্কুলের বাচ্চা পেয়েছে এই টাকলা, এসব কোট নামে করেই তো মাথার সব চুল গেল। প্রফেসর মোর্শেদ সময় ফুরিয়ে আসতেই নোট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় দেখলেন দরজার বাইরে এক পা দুপা করে পায়চারি করছেন সদ্য জয়েন হওয়া প্রভাষক। মোর্শেদ উদ্দিন কপালের এক পাশে চুলকে বললেন, ও আরেকটা কথা, আজকে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড কন্ট্রোল নতুন স্যার পড়াবেন। ফারদিন সাহেব, আসুন আসুন, আমি আজকে ওদের একটু বেশি পড়ে দিচ্ছি। ভীষণ অসভ্য এরা, নতুন স্যারের সাথে যেন ভণ্ডামি না করে। অভিক ভেতরে প্রবেশ করে হাসল মৃদু। সবাই তখন দাঁড়ানো। সুজানা, মেহুল আর শান্তা একেবারে লাস্টে। প্রথম দুই বেঞ্চ ছাড়া যাদের দেখা যেত না তারা একদম শেষে, ব্যাপারটাও অনেকের কাছে আশ্চর্যের। মেহুল কোনো গুঁতো মেরে বলল, আমি তোকে বলেছিলাম এই ক্লাসটা করব না, শুনলি না তো। সুজানা বলল, বেরোনোর সুযোগ পেলাম কোথায়? আর উনি কি বাঘ নাকি? দেখ, আজ না হোক কাল তোর সাথে ওনার দেখা হবেই। প্লিজ একদম মাথা খারাপ করিস না। শান্তা বলল, হ্যাঁ, ভার্সিতে যে সব হ্যান্ডসাম হ্যান্ডসাম স্যার আসতেছে কেন? এই বেড়া তো এখন দেখ বেশ অর্ধেকের ক্রাশ হইয়া যাইব। সবাই ক্রাশ খাইয়া কিছুদিন পর ফাঁসও খাইব। মেহুল হেসে উঠল। সুজানা বলল, এবার চুপ যা। প্রফেসর মোর্শেদ উদ্দিন অভিককে দেখিয়ে সবার উদ্দেশ্যে বললেন, এভরিওয়ান, তোমাদের নতুন স্যার কিন্তু ভারী মিষ্টি। তোমরা যদি ওনার কাছেও কালার হয়ে যাও তাহলে বলতেই হবে আমার টাকলা হওয়ার একমাত্র কারণ তোমাদের মতন স্টুডেন্ট। সবাই হো হো করে হেসে উঠল। অভিকও হাসল। উনি অভিকের সাথে হাত মিলালেন, অন্য হাতে কাঁধ চাপড়ে বললেন, আসি হ্যাঁ, অল দ্য বেস্ট ফারদিন। থ্যাংক ইউ স্যার। আরেকটা কথা, ওদের একদম লাই দেবেন না। নিখিল, নিহাত, হাত তুলো। তৃতীয় সারি আর প্রথম সারির প্রথম বেঞ্চের দুজন স্টুডেন্ট হাত তুলল। মোর্শেদ উদ্দিন হাসলেন, বললেন, এরা হচ্ছে এই ব্যাচের টপার, খুবই ভালো। আরও কয়েকজন আছে, যেমন নিখিলের পাশের জন, আহির আরও পেছনের জন, মেয়েদের এদিকে ওই ডান পাশের গুলো। আরও কয়েকজন আছে, আপনি বুঝে যাবেন অবশ্য। আর বাকি সবাই ভীষণ ফাঁকিবাজ, একটু এদিক সেদিক হলেই ক্লাস থেকে আউট করে দেবেন, একদম বাহিরে। অভিক হেসে উঠল। আরে হাসির কথা নয় ফারদিন সাহেব, কয়েকদিন ক্লাস নেন, নিজে বুঝে যাবেন এরা কেমন। আসি, সাবধান কিন্তু, হ্যাঁ। অভিক মৃদু হেসে মাথা দুলিয়ে। ইয়েস স্যার। মোর্শেদ উদ্দিন যেতে অভিক সামনে হান্টার ডেস্কে দু হাতে ভর দিয়ে সামনে দৃষ্টিপাত করল। নিহাত আর নিখিলকে উদ্দেশ্য করে বলল, বসুন। স্যারকে নিশ্চয়ই ভীষণ খেপান আপনারা। সবার ঠোঁট হাসি, যার মানে হ্যাঁ। এনিওয়ে, আমি আজ বেসিক কিছু থিওরি পড়াবো।
আপনারা এলইডি স্ক্রিনে তাকান। শান্তা ফিসফিস করে বলল, মা গো মা, ইনি তো আসা মাত্রই পড়া পড়া শুরু করে দিয়েছে। একটু পরিচিত তো হবে। হা, ডিউটির মারে বাপ। সুজানা বলল, চুপ কর, এদিকে না আসলেই ভালো। তখন তো বলছিলি যে কেন ভয় পেতে হবে ওনাকে, এখন অন্য কথা বলিস। সুজানার মুখ দিয়ে সূচক শব্দ করে বলল, এদিকে আসলে যে ভয় পাবো এমন না, একটা অন্যরকম ব্যাপার আছে শান্ত। আচ্ছা এবার চুপ থাক। শান্তা চুপ করল। নিহাত নামের মেয়েটি বলল, স্যার সবাই আপনার সাথে পরিচিত হতে চায়। অভিক ঘাড় গুড়িয়ে বলল, ও ইয়েস, আমার ক্লাস অনেক পাবেন আপনারা, পরিচিত হওয়া যাবে। পে অ্যাটেনশন ইন ক্লাস। নিহাত বসেই বলল, ওকে স্যার। মেহুল সুজানাকে ডেকে বলল, জানু, আমার ভয়ে কেমন হাত পা কাঁপছে। উনি যদি জানতে পারেন আমি মেহুল, তাহলে কেমন রিয়াকশন হবে? কিছু বলবেন না, চুপ যাও তো ভাই। তোদের কথা মতো পেছনে এসে বসাটাই ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, বাদ দিলাম। অভিক এলইডি রাইটিং বোর্ডে আঙ্গুল চালিয়ে পড়ার গভীরে নিয়ে যেতেই মনোযোগী হলো প্রতিটা ছাত্রছাত্রী। স্বনিপুণভাবে প্রতিটা টপিক, প্রতিটা রুলসের, প্রতিটা থিওরির স্পষ্ট ব্যাখ্যায় কিছুক্ষণের জন্য হলেও পিনপতন নীরবতা নেমে এলো পুরো ক্লাসরুম জুড়ে। এমন শিক্ষকের ভূয়সী প্রশংসায় মনে মনে পঞ্চমুখ হলো ছাত্রছাত্রীরা। পড়া শেষ করে বেরিয়ে যাওয়ার সময় অভিক সবার উদ্দেশ্যে বলল, The way, let me introduce myself. I am Avik Fartin. I have joined the finance department as a lecturer. See you again very soon. সবাই তখন দাঁড়িয়ে ধপাস করে বসে পড়ার আগে অভিক ফিরে তাকালো পুনরায়। সবাই হকচকিয়ে শটান হয়ে দাঁড়িয়ে থাকলো। পেছনের তিনজন বেশি কথা বলছেন, নেক্সট টাইম আপনারা সামনে এসে বসবেন। বলে অভিক বেরিয়ে গেল। সবাই সুজানার দিকে ফিরে তাকালো। তিনজন ধপাস করে বসে একে অপরের গায়ের উপর ঢলে পড়ল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে উঠল কাঠপাহাড়ের রাস্তা। ভিড় জমে উঠল ঝুপড়িগুলোয়। প্রাকৃতিক শোভামণ্ডিত চবির পুরো আঙ্গিনা যেন অপরূপ এক নীল খেলা। দৃষ্টি জুড়ে নান্দনিক অপসরী, এ যেন নান্দনিক সৌন্দর্যের পুরোধা। সৌন্দর্য পিপাসুদের কাছে পরম আকর্ষণীয়। ভ্রমণের পিপাসা মেটানো চিরসবুজ শ্যামল সোনালি ক্যাম্পাসে হই হুল্লোড় মেতে থাকা বন্ধুমহল ছুটতে ছুটতে এসে দাঁড়ালো ঝকঝক করে এসে থামা শাটল ট্রেনের কাছে। রং বেরঙের এই শাটল ট্রেন তাদের কাছে পরম আপনের নিত্যদিনের সঙ্গী। একের পর বগি দখল হলো। সবাই জায়গা দখল করে বসে পড়ল। কেউ ঘরমাক্ত গায়ে দাঁড়িয়ে রইল, কেউ ঠ্যাস দিয়ে দাঁড়ালো। এই ক্লান্ত দুপুরেও চবির ক্ষুদে শিল্পীদের পুরনো তার ছেঁড়া গিটারে সুর উঠল। গেয়ে উঠল সবাই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সেই বিখ্যাত গান। হাতের তালি আর মাথা দুলিয়ে সুর মিলিয়ে সবাই গেয়ে যেতে লাগলো। গিটারে আঙ্গুল চালাতে চালাতে হাতের কবজি দিয়ে হাতের উল্টো পাশ দিয়ে ঘাম মুছে পাশে তাকাতেই নিখিলের চোখে পড়ল ক্লাসের টপারের দিকে, তার সাথে অঘোষিত শান্তিযুদ্ধ চলতে থাকা সেই মানবের দিকে। চোখ সরু করে তাকাতেই নিহাত চোখ সরিয়ে খোলা জানালার বাইরে চোখ নিবদ্ধ করল। তার উড়ো চুল কাউকে বিরক্ত করছে তা দেখার সময় তার নেই। তার পাশে বসেছে কেন? বন্ধুরা সবাই ফিসফিস করল, দোস্ত, টপার প্লাস টপার ইকুয়াল কি হয়? নিখিল দাঁতে দাঁত চেপে বলল, ডাফার হয়। সবাই আবারও হো হো হাসিতে মেতে উঠল। সুজানা আর মেহুল আসার সময় ট্রেন মিস করায় নিউ মার্কেট থেকে বাসে করে চলে এসেছিল, কিন্তু যাওয়ার সময় তো আর মিস করা যায় না। 52 মিনিটের এই পথটা তাদের কখন যে ফুরিয়ে গেল ঘুণাক্ষরেও টের পেল না তারা। ঝকঝক করে সে শাটল থেমে যায় শহরের বটতলী রেলওয়ে স্টেশনে এসে। দলে দলে নেমে পড়ল সবাই, আর মিলিয়ে গেল ভিন্ন ভিন্ন পথে। কাল সকালে তাদের আবারও দেখা হবে ঠিক সেই স্টেশনে। তারা যে এক শহরের মানুষ। রোদ ছাতাটা বন্ধ করে 16 শহরের 2 নম্বর গেইটে সে কাঙ্ক্ষিত বাড়িটির গেট ঠেলে ভেতরে পা রাখল সুজানা। ওই নীল গগনে শেষ বিকেলে ক্লান্ত কর্মঠ কাকপক্ষীগুলো যখন নিড়ে ফিরছে, সুজানা তখন পড়াতে এসেছে নবকুঠিরে। সূর্যি মামাও তখন ভারী পরিশ্রান্ত। বেলা করে পড়াতে এসেছে সুজানা। ভার্সিটি থেকে ফিরে খেয়ে দিয়ে যেই শুয়েছিল চোখটা লেগে গিয়েছিল। কি এক জ্বালা! এই টিউশনিটা বেশি দিন কন্টিনিউ করতে পারবে না মনে হয়। বাড়ির দক্ষিণ পাশে কাজ করছে বাগানের মালি। সুজানা হাসলো মালির সাথে। তারপর বাড়ির ভেতরে পা রাখতেই দেখলো শার্ট কোট পরা কয়েকজন লোক বসে আছে। সুজানাকে দেখে কেমন কৌতূহলী চোখে চাইল।
আজাদ সাহেব কিছু একটা বলতেই ওনারা মাথা দুলিয়ে নিজেদের কাজে মনোযোগ দিলেন। দোতলায় যাওয়ার পথে অভিকের সাথে দেখা হতেই বুকের ভেতর ধুকভুক করে উঠল তার। আজ ক্লাসে নিশ্চয়ই উনি সুজানাকে লক্ষ্য করেছিলেন আর ফিসফিস করাতে বিরক্ত হয়েছিলেন। অভিক নেমে আসতে আসতে জিজ্ঞেস করল, কেমন আছেন সুজানা? সুজানা মাথা নেড়ে ভালো আছি বলার আগে অভিক নিচে গিয়ে লোকগুলোর সাথে হাত মিলিয়ে খোশ গল্পে মেতে উঠল। সুজানা দ্রুত পা চালিয়ে চলে গেল। অনা আর আবির টেবিলের ওপর বসে বসে কার্টুন দেখছে। সুজানা বলল, এ কি এখানে কেন আবার? দুজনেই সমস্বরে সালাম দিল। আসসালামু আলাইকুম টিচার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? অনা বলল, সুজন সুজন আজকে আমরা এখানে বসবো। সুজানা চেয়ারে গিয়ে বসলো। গলা টেনে দিয়ে বলল, কে বসিয়ে দিয়েছে এখানে? অভি অভি ও। আবির সুজানার দিকে ড্যাব ড্যাব করে তাকালো, বলল, সুজন দেরি করছো কেন? কান ধরো। সুজানা বড় বড় চোখ করে চাইলো, বলল, হ্যাঁ আমি? হ্যাঁ, অভি বলেছে টিচার দেরি করলে পানিশ দিতে। সুজানা হেসে বলল, কানে না ধরলে কি করবে? অভিকে বলে দিব। আচ্ছা, উনি কি করবেন? আভি আর অনার মতো আদর করবে না। সুজানা কপাল চাপড়ে বলল, মাফ করেন আমায়, আর দেরি করব না ভাই। মর্জিনা এসে ট্রে রেখে গেল। সুজানা দেখলো চায়ের বদলে কফি আর 2 রকমের নাস্তা। সুজানা কিছু জিজ্ঞেস করার আগেই মর্জিনা বলল, ছোট বাবু বলছে তোমার চায়ের বদলে কফি দিতে, তাই বড় বউ কফি দিছে, খাইয়ে লাও। সুজানা খেলো কোনো উপায়ন্তর না দেখে, তবে আগের মতো অত খারাপ লাগলো না। সুজানা পড়ানো শেষ করে ড্রয়িং রুমে আসতেই দেখলো নতুন শাড়ি পরা কয়েকটা ভদ্র মহিলা। নিশ্চয়ই বেড়াতে এসেছেন ওনারা। পুরুষ মানুষ কাউকে দেখা গেল না, অভিক আর আহনাফ ছাড়া। আহনাফ সুজানাকে দেখে জানতে চাইল, কেমন আছেন সুজানা? ওরা ঠিকঠাক পড়ছে তো? হ্যাঁ পড়ছে ভাইয়া, দুষ্টুমি তো করবেই, এখনো ছোট। বলতে না বলতেই অনা আর আবিদ ছুটে এসে বাবার পাশে গিয়ে বসল। আহনাফ বলল, তাই তো চলে এসেছে। অভিক সুজানাকে গাড়িতে তুলে দিয়ে আয়। অভিক মাথা তুলে সুজানার দিকে তাকালো। সুজানা বলল, না না না, আমি চলে যেতে পারবো ভাইয়া, সমস্যা হবে না। আমাকে ম্যাডাম কেন ডেকেছিলেন? অভিক চোখ নামিয়ে ফোনে মনোযোগ দিল। আনিকা ছুটে এসে বলল, সুজানা আসুন না। আরে আমার আম্মা আর চাচি আপনার সাথে দেখা করতে চাইছিলেন। বলেই হাত ধরে নিয়ে গেল আনিকা। সুজানা বলল, কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে ম্যাডাম। গাড়িতে করে যেতে পারবেন, এমনিতেই দেরি হয়েছে। আসুন, আমার মা আর চাচি অনেকদিন পর এসেছেন। সুজানাকে রান্নাঘরের দিকে টেনে নিয়ে গেল আনিকা। সুজানাকে দেখে সবাই নড়ে চড়ে বসল। সুজানা সালাম দিতে আনোয়ারা বেগম উত্তর দিলেন, বললেন, বসো, কি নাম তোমার? সুজানা নিজের নাম বলে আবারও আনিকার দিকে চাইল। আনিকা বলল, এমা, আমার আম্মা উনি, এত লজ্জা পাওয়ার কি আছে? সালমা বেগম আর চোখে তাকিয়ে বললেন, শোনো মেয়ে, একটা উপদেশ দিই তোমাকে। মেয়ে বড় হয়েছ, কেউ যখন কথা বলতে ডাকবে তখন একদম চুপচাপ থাকবে, আর যেটা জিজ্ঞেস করবে সেটার উত্তর দেবে, মনে থাকবে। সুজানা মাথা নামিয়ে বলল, জি। আনোয়ারা বেগম হেসে বলল, ব্যাং ছোট মানুষ, তাই লজ্জা পাচ্ছে হয়তো। আচ্ছা মা, তোমার বাড়িতে কে কে আছেন? কোথায় থাকো? আমি, মা আর ভাই। সরিষা বাড়ির পথে যে বিল্ডিংটা দেখা যায় ওখানে 3য় তলায় ভাড়া থাকি আমি। আমার গ্রামের বাড়ি পটিয়া। ও আচ্ছা আচ্ছা, তোমার বাবা কি করেন? সুজানা কিছু বলতে যাবে তখনই আবিদের ডাক ভেসে এলো, সুজান সুজান, অভি এখনই যেতে বলে, এখন ডাকে, এখন। আনিকা বলল, আচ্ছা আচ্ছা, যাচ্ছে বাপু। আবিদ চলে গেল। কিছুক্ষণ পর অনা এলো। সুজান অভি এক্ষুন ডাকে, নইলে মার দেবে। এক্ষুন আসো তাড়াতাড়ি আসো না। সালমা বেগম বললেন, এই বজ্জাত, তুই আমার ছেলের নাম ধরে ডাকিস কেন? অনা চিল্লিয়ে বলল, অভি আমার ছেলে, মাই ছান। সবাই হেসে উঠল তার কথায়। সালমা বেগম খুন্তি দেখিয়ে বললেন, সুজানা যাবে না মানে যাবে না। অনা মাথা দুলিয়ে বলল, তাহলে অভি কুলে করে নিয়ে যাবে। সালমা বেগম চোখ বড় বড় করে তাকালেন। সুজানার ইচ্ছে হলো মাটি ফাঁক করে ঢুকে পড়তে। অনা বেরিয়ে যেতে যেতে চিল্লিয়ে বলল, অভি তাড়াতাড়ি আসো, টিচারকে কুলে করে নিয়ে যাও। সালমা বেগম চেঁচাতে ড্রয়িং রুমে এলেন।
অভিককে ফোনের ভেতর মুখ গুজে বসে থাকতে দেখে বললেন, আহা, আমার ছেলেটার বোধবুদ্ধি কখন হবে? হ্যাঁ, দেখছিস তো ওখানে মেয়েটার সাথে মুরব্বির সাথে কথা বলছে, তার মধ্যে ডাকাডাকি শুরু করে দিয়েছিস? অভিক মাথা না তুলেই জিজ্ঞেস করল, আমি কখন ডাকলাম মা? তুই তো ডাকিসনি, কিন্তু বজ্জাত দুটোকে পাঠিয়েছিস, ওই মেয়েটাকে সেখানে দাঁড়াতে দিয়েছে। সরি মা। আজিম সাহেব এসে সোফায় বসলেন। মা ছেলে কি নিয়ে কথা হচ্ছে? আহানাফ হেসে উঠে বলল, কাকি, এনা আর আবিদের রাগ অভির উপর ছাড়ছে কাকাই। সালমা, তুমি না ছেলেকে বিয়ে করতে যাচ্ছ? এবার একটু মিষ্টি করে কথা বলতে শেখো। সবাই আনিকার মতো হবে। ও তো বিয়ের আগে থেকে জানতো, চিনতো, সবাইকে মানিয়ে নিতে পেরেছে, কিন্তু হুট করে একজন নতুন মেয়ে এসব সহজভাবে নিতে পারবে? সালমা বেগম ক্ষিপ্ত চোখে তাকালেন। আজিম সাহেব বললেন, আচ্ছা বাবা, তুমি তোমার কাজে যাও, আমরা কিছু কথা বলি। অভিক, তোমার হাতে সময় থাকলে বিজনেস ডিলটার ব্যাপারে কিছু কথা বলতে চাই। সালমা বেগম তেরে এলেন। এই শোনো, তোমরা বাপ জ্যাঠা তো সারাক্ষণ অফিস অফিস, ব্যবসা আর ব্যবসা, ওসবে আমার ছেলেকে একদম জড়াবে না বলে দিলাম। ও কত দিকে মাথা দেবে বলতে পারো? ও পড়ায়, বুঝলে? পড়াতে কত মেধা খাটতে হয় জানো? কত বড় বড় ছেলেপেলেদের পড়ায় সেটা জানো? খোঁজ রাখো। আহানাফ, তোকে বলে দিচ্ছি বাবা, এই লোকের কথায় একদম কানে তুলবি না। অতিরিক্ত কাজ করার কোনো দরকার নেই। না তুই, না অভি। অভিক মায়ের মুখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। উনি ছেলেকে অমন করে তাকাতে কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, তোর বাপের কথা একদম শুনবি না অভি। আমি তোর বউয়ের সাথে কখনো খিটখিটে মেজাজে কথা বলবো তোর মনে হয়? আমি তোর সাথে ওভাবে কথা বলি? অভিক হাসল। এমা, ছেলে হাসে? হাসিস কেন? আমি হাসার কথা বললাম? তোর বাবাকে কিছু বল। অভিক আবারও হাসল। আজিম সাহেব এবার হেসে উঠলেন নিজেই, গা এলিয়ে বসে বললেন, আচ্ছা, তুমি ভালো শাশুড়ি সালমা, এবার নিজের কাজে যাও। সালমা বেগম যাবে যাবে করেও কিছু দূর গিয়ে থেমে গেলেন। আবারও নিশ্চয়ই অফিসের কথা বলবে এই লোকটা। আজিম সাহেব পায়ের উপর পা ছড়িয়ে ডাকলেন, অভিক ফারদিন। ইয়েস বাবা। তোমার রুমে গিয়ে আয়রন টেবিলটা ওপেন দেখলাম, ফোল্ড করা ছিল। ও সরি, ভুলে গেছিলাম। আমি ওখানে একটা ছবি রেখেছি, দেখে জানিও তোমার মাকে। সালমা বেগম গালে হাত দিলেন, ছুটে এসে বললেন, হায় হায়, তুমি আগে আমাকে বলবে না? কেমন মানুষ গো তুমি? আমার অভির বউ আমি দেখবো না? তোমার পছন্দ হলো না, কিন্তু তোমার ছেলের পছন্দ হয়ে গেল, তখন কি করবে সালমা? সালমা বেগম চুপ করে ম্লান মুখে তাকালেন, যেন ভারী অসন্তুষ্ট হলেন তিনি। আমার ছেলেও? আমার আর ওর পছন্দ মিল থাকবে না? অভিক মায়ের মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল। মা আগে তুমি দেখো, ঠিক আছে? সালমা বেগম খুশি হয়ে গেলেন, 5 আঙ্গুলের মাথায় চুমু খেয়ে ছেলের মুখে ছোঁয়ালেন, বললেন, আমার সুহাগা ছেলে। ওকে, এখন সুজানাকে ডেকে দাও, ওনার দেরি হয়ে যাচ্ছে। আবার সুজানা? ওই মেয়ের কথা বলেছিলাম বলবে না? তোমার মেয়েকে তুমি এতক্ষণ বাড়ির বাইরে রাখতে মা? সালমা বেগম হকচকিয়ে গেলেন। ওই মেয়ের বাবা মা ছেড়েছে কেন? আমি তো ছাড়তাম না। মা এরকম বলতে নেই। আচ্ছা বাপু, আর বলবো না, ডেকে দিচ্ছি। সুজানা ছাড়া পেয়ে তার কিছু পরেই ছুটে এলো। বাবারে বাবা, যেন চাকরির ইন্টারভিউ নিচ্ছে, প্রশ্নের পর প্রশ্ন। সে আসতেই অভিক বলল, গাড়ি রাখা আছে, গিয়ে বসুন। সুজানা বেরিয়ে গেল। সে রিক্সা করে যাবে, সব সময় সাহায্য নিতে ভালো লাগে না। অভিক ফোন ঠকিয়ে বেরোলো বাড়ি থেকে। সদর দরজা পার হতেই দেখল সুজানা গেটের কাছে, গলা বাড়িয়ে উকিঝুঁকি দিচ্ছে। অভিক গাড়িতে বসে গাড়ি ছেড়ে দিল। সুজানা পিছু ফিরে শটান হয়ে দাঁড়ালো। অভিক গাড়ি তার সামনে দাঁড় করিয়ে বলল, বসুন। সুজানা পাণ্ডুর মুখে গাড়ির পেছনের সিটে গিয়ে বসল। আপনি সবসময় দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করবেন সুজানা। আপনি পড়েন কখন? এখান থেকে গিয়ে আপনার নিশ্চয়ই ক্লান্ত লাগবে, অন্য কাজও থাকতে পারে, তাহলে পড়বেন কখন? সুজানা চুপ করে বসে রইল। কিছু পরেই বলে উঠল, স্যার, একটা রিক্সা দেখেছি, ওটার সামনে দাঁড়ালে ভালো হতো। অভিক গাড়ি দ্রুত টেনে নিয়ে রিক্সাটি পার করে গেল। সরিষা বাড়ির সেই বাড়িটার কাছাকাছি আসতেই গাড়ি থামালো।
সুজানা গাড়ি থেকে নেমে ধন্যবাদ জানাতে যাবে তার আগে অভিক গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে গেল। সুজানা নিজের বোকামির জন্য নিজেকে বকল কিছুক্ষণ। মাঝে মাঝে সে এমন কাজ করে না। স্যার নিশ্চয়ই খারাপ কিছু ভেবে নিয়েছে। গেট ঠেলে বাসার দিকে যেতে যেতে দক্ষিণী বিল্ডিংয়ের বারান্দা থেকে একজন মহিলা উকি দিল। সুজানা হেসে এড়িয়ে গেল। বাড়িতে পা রাখার সাথে সাথেই সাজিয়া বেগম বললেন, গাড়ি দেখলাম আজকে ওদের বাড়ির কাছে গাড়ি এসেছি, ওই দিক রিস্কাও পাওয়া যায় না। আম্মা এত সব দেখে তোর টিউশনি পড়াতে পারবো না, ঘরের ভেতর বসে থাকতে হবে। সাজিয়া বেগম মেয়ের পিছু পিছু ছুটলেন, বললেন, রাগ করছিস কেন? মানুষ তো আমাদের কথা শোনাতে বাধে না। তুই সাবালিকা, তাই আমার চিন্তা হয়। টিউশনি বাদ দে, এটা এটা বলার ক্ষমতা থাকলে তখনই বলে দিতাম। তোর বাপ তো আমার হাতে দুটোটাকে দিয়ে চলে গেছে, একা কত দিক সামলাবো। সুজানা মায়ের দিকে ফিরে তাকালো। উনি মেয়েকে পিছু করে দাঁড়িয়ে চোখের জল আড়াল করলেন। সুজানা মাকে পেছনে জড়িয়ে ধরল, বলল, ও আম্মা, তোমার মেয়ে এমন কোনো কাজ করবে না যাতে তোমাকে কথা শোনা লাগে। ওনারা খুব ভালো মানুষ জানো, আমাকে একা ছাড়তে চায় না। তার ওপর আজ সন্ধে নেমে গেল। আচ্ছা ঠিক আছে। একটা কথা জিজ্ঞেস করবো আম্মা? বকো না কেমন? বল। আব্বা তোমাকে কত তাড়াতাড়ি একা করে চলে গেল না? তোমাকে কেউ আর বিয়ে করতে বলেনি? সাজিয়া বেগম মেয়েকে সরিয়ে দিলেন, বললেন, তোমার বাপ তো আমাকে দুটো সম্পদ দিয়ে গেল না। ও এগুলো তো দেখাশোনা করতেই হবে আমাকে। আবার বিয়ে? মুখ ধুয়ে চা খেতে আসো। তোমাকে নানা বিয়ে দিতে চেয়েছিল না আম্মা, দাদু চেয়েছিল, তাই তুমি সব ছেড়ে ছুড়ে এখানে চলে এসেছো। সাজিয়া বেগম কঠোর চোখে তাকালেন। সুজানা একটু ভরকাল না, বলল, আমি তোমাকে আর ভাইকে রেখে কখনো একা কোথাও যাব না আম্মা। যেখানে যাব সেখানে তোমাকে আর ভাইকে নিয়ে যাব। আকাশ কুসুম গল্প বাদ দাও, জীবন এত সহজ নয়। ফাইনালের পরপর তোকে বিয়ে দিয়ে দিব আমি। জায়গার বেচার কথা চলছে, তারপর বাকিটা জীবন তোর উপর। আমি শুধু আমার কর্তব্য শেষ করব। লেখাপড়া করানোর দরকার, তাই লেখাপড়া করাচ্ছি। বিয়ে দেওয়ার দায়িত্ব, সেটাও করব। আম্মা কেন এসব বলো? মেয়ে হয়েছে তাই শ্বশুর বাড়িতে যেতেই হবে। আমি তোর মামা আর চাচাদের বলে রেখেছি, ভালো ছেলেদের খোঁজ পেলে যেন বলতে। তোকে বিয়ে দিয়ে দিলে আমি আর সায়েমের দিক কোনো মতে চলে যাব। আমি চাকরি নিব আম্মা, জীবন এভাবে চলতে পারে না। এরপর সেটা তোমার আর তোমার বরের ব্যাপার। বিয়ের পর আমার আর কোনো কথা তো শ্বশুর বাড়িতে চলবে না। অতঃপর আশা আর রেখো না নিজের ভেতর। আবারও বলছি, জীবন অতটা সোজা নয়। আমি টিউশনি ছেড়ে এসেছি আর তুমি আমাকে এসব কথা শোনাচ্ছ? কথাটা তুই নিজেই তুলেছিলি শোনার জন্য। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এগুলো সত্যি। সুজানার চোখে নোনা জলের ডুবাডুবানি। আমি তাকেই বিয়ে করব যে আমাকে আমার মতো করে চলতে দেবে। একটা ছেলে তার পরিবারের দায়িত্ব নিতে পারলে মেয়েটা পারবে না কেন? সাজিয়া বেগম মেয়ের কাছে গিয়ে টেনে বুকে জোড়ালেন, মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে বললেন, অনেক বড় হ। তেতো কথা হলো বলি, কিন্তু এগুলো সত্যি মা। বেশি আশাবাদী হবি না, কারো কাছে কোনো এক্সপেক্ট রাখবি না। আমিও কত আশা রেখেছিলাম তোর বাবার উপর। তোর বাবা ছাত্রী ছিলাম আমি, হুট করে বিয়ে হয়ে যায়। যাওয়ার কতটা ভেঙে গিয়েছিলাম জানিস। খুব শান্ত ছিল, এই কম কথা বলতো তো, খুব ভয় পেতাম। পরের দিকে বুঝতে পারলাম তোর বাবার মতো মানুষ হয় না। আমি মাস্টার ডাকতাম তোর বাপকে, হেসে উঠত। অনেক দিন ওই ডাকটা মুখ থেকে ফেলতে পারিনি। পরে উনি নিজেই ওই ডাকে মেয়েকে পড়াতে গিয়েছিল। কোনো একদিন চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলিনি। কত আগলে আগলে রাখতো আমায়। তোকে পেয়ে খুশি শেষ ছিল না ওনার। তারপর বাবু এলো, তারপর হঠাৎ করে কি যে হয়ে গেল। আমি তো একটা অভিযোগও শোনাতে পাইনি ওকে, সেই সুযোগটাই তো পেলাম না। সুজানার গাল বেয়ে তরতরিয়ে জল গড়ালো। কেঁপে কেঁপে উঠল সে, ডুকরে উঠে বলল, কিছু পাওয়ার আশায় কেউ কাউকে ভালোবাসে পাগলের
ওইটা এমনি এমনি আপনার আপনি হয়ে যায়, একদিন বুঝবি। সোনা রঙা রোদের দেখা মিলছে কিছু আগে। ফাঁকা রেলওয়ে স্টেশন কিছুক্ষণের ব্যবধানে রমরমা হয়ে উঠেছে। পিঠে ব্যাগ চেপে ঘুমু ঘুমু ফোলা চোখ মুখে অপেক্ষারত সবাইকে চমকে দিয়ে প্রতিবারের মতো ঝকাঝক শব্দ করে এসে থেমে গেল রঙিন শাটল। জনকলাহল বেড়ে গেল আরও। দলে দলে হুড়োহুড়ি করে উঠে পড়ল ট্রেনে। সুজানা, মেহুল, আহির আর নিখিল ইতোমধ্যে বুকি দখল করে নিয়ে বসেছে। শান্তা এখনও পৌঁছয়নি। নির্দিষ্ট সময় হয়ে আসতেই শাটল ছেড়ে দেওয়ার পূর্বাভাস জানান দিতেই সবাই হাতের ফোন চেপে শান্তার ফোনের পর ফোন দিতে দিতে শাটল ছেড়ে দিল ঝকাঝক শব্দ সুরে তুলে। সুজানার ফোনে ফিরতি ফোনটা আসতে সে তুলে কানে দিল। কোথায় তুই? আমাকে তোল। আরে আরে ছেড়ে দিল। সবাই গলা বের করে উকি দিয়ে তাকে দেখে হইচই করে উঠল। আহির পিঠের ব্যাগ মেহুলের কোলে দিয়ে ট্রেন দরজার সামনে গিয়ে হাত বাড়িয়ে ডাকল, গাধি, আরো তাড়াতাড়ি, তাড়াতাড়ি আয়। শান্তা দৌড়াতে দৌড়াতে বলল, থামাতে বল না, আর দৌড়াতে পারছি না। আরো জোরে, আরেকটু, হাতটা ধর। সবার চোখে মুখে উত্তেজনা। শান্তা প্রাণপণে ছুটল, ব্যাগটা এক হাতে বুকে চেপে ধরে। হাতটা বাড়িয়ে দিতে অকস্মাৎ নিজেকে হালকা মনে হলো, হাতটা যেন শরীর থেকে আলাদা হয়ে গেল। ঝিমঝিম করে উঠল সারা দেহ। কিছুক্ষণ পিনপতন নীরবতা, তারপর হৈ হৈ করে উঠল সবাই মিলে। বয়ে গেল হাসির ফোয়ারা। এই একরকম ঘটনা কতবার যে ঘটেছে তাদের সাথে। আহিরের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল শান্তা। পরনে হাঁটুর নিচ অবধি সবুজ রঙা কুর্তি আর মিশেল রঙা ওড়নাটা দিয়ে মুখে বাতাস করতে করতে হাঁপাচ্ছে সে। ঘেমে উঠেছে পুরো মুখটা। আহির হাতটা ঝাড়তে ঝাড়তে নিখিলের পাশ ঘেঁষে বসল, বলল, হাতটা শেষ আমার। শান্তা ধপাস করে সিটে বসে পড়ল, বলল, তোর হাত বেডের মতো কেন? কিছু হইলে তোর হাত শেষ হয়ে যায়। এর পরের বার থেকে তোকে আর তুলবো না। তোর নাম শান্তি দিছে কোন হারামি? তুই গোটা গোটা একটা অশান্তি। শান্তা মুখ মুচড়ালো। সুজানা হেসে বলল, ওকে আর তুলবি না। কথাটা এর আগে অনেক বলেছ বন্ধু, তারপরেও তো তুলতে জানাবনি। সবার ঠোঁটে হাসি। শান্তা ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে সবার মুখের দিকে তাকালো। আহির চোখ ফিরিয়ে জানালার বাইরে রাখল। শান্তা বলল, সবাই হাসছিস কেন? মেহুল বলল, না, এমনি এমনি। এই আহিরের বাচ্চা, ওরা হাসতেছে কেন? আহির ভ্রু কুঞ্চন করে তাকালো। আমি কি জানি, লাতি দিয়া বের ফালাই দিমু এখন। একদম চুপ থাক, ফটর ফটর করবি তো খবর আছে। শান্তা নাক ফুলিয়ে তাকালো। আহির হাত ছেড়ে আবারও জানালার বাইরে চোখ রাখল। নিখিল ইশারায় হাতের তালু দেখিয়ে বোঝালো হাতে ব্যথা পেয়েছে। শান্তা ফিসফিস করল, কি বলিস বেশি? নিখিল মাথা নেড়ে হাসল। আহিরের দিকে তাকিয়ে দুঃখী দুঃখী ভাব নিয়ে বসে রইল শান্তা। মেহুল আর সুজানাকে বলল, এখন কি করব? মলম লাগাতে হবে হয়তো, আগে ক্যাম্পাসে যাই। শাটল থেমে গেল। সে চিরচেনা সবুজ বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে এসে ধূপধাপ হই হই করে নেমে পড়ল সবাই। সুজানা আর মেহুল যেতে যেতে থেমে গেল নিহাতকে দেখে। আরে নিহাত, কোথায় বসেছিলে? আজ দেখিনি তো। গোমরামুখ মেয়েটা একটা জবাব দিল শুধু, অন্য বগিতে। তারপরে চুপচাপ হেঁটে চলে গেল একা একা। মেহুল বলল, ভাব দেখালো নাকি? সুজানা ঠোঁট উল্টে বলল, ও কম কথা বলে। পেছন থেকে নিখিল এসে বলল, কথা যখন বল না তখন জেসে কথা বলতে যাস কেন? মেহুল বলল, তোর কারণে হয়তো। তোর তো ওর সাথে যুদ্ধ চলে। তুই আমাদের বন্ধু, তাই আমাদের সাথে কথা বলতে চায় না। তাদের কি যায় আসে? কেন কথা বলতে হচ্ছে বলতে আমাকে। সুজানা বলল। আচ্ছা বাবা, আর বলতে যাব না। টম জেরি গেল কই? নিখিল আঙ্গুল দিয়ে শান্তাকে দেখিয়ে দিল। আহিরের পেছন ছুটতে ছুটতে শান্তা বলল, দোষ দাঁড়া, হাতটা দেখা। আমি সরি। আহির যেতে যেতে বলল, কিছু হয়নি। হাতটা দেখা না, বাসা থেকে বেরোতে দেরি হয়ে গেল। দেরি করে ঘুমিয়েছিলাম তো ঘুম ভাঙতে দেরি হলো, বুঝলি? তাই এদিকে দেরি হয়ে গেল। আই এম সরি রে, হাতটা দেখা। দূর, দেখা তো। আহিরের হাতটা টেনে ধরল সে। হাতের তালু মেলতে দেখলো তালুতে লাল ছোপ ছোপ। শান্তা জিভ কামড়ালো, বলল, আল্লাহ, চাপ লেগেছে না? আচ্ছা, তোর অ্যাসাইনমেন্টগুলো আমি করে দেবো, ঠিক আছে? আহির মৃদু হাসল। শান্তা তার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল,
দোস্ত আমি সত্যি সরি, তোর মা দেখলে তো আমার একটা চুলও আস্ত রাখবে না। আহির থেমে গেল, ক্রোধ চোখে তাকিয়ে বলল, একদম কথা বলতে আসবি না আমার সাথে, দূর হ। অভিক ক্লাসে পা রাখা মাত্রই পিনপতন নীরবতা নেমে এলো। সে হান্টার ডেস্কে অ্যাটেন্ডেন্স শিটটা রেখে বলল, কি অবস্থা সবার? নিহাত বলল, খুব ভালো। আপনি কেমন আছেন স্যার? ওয়েল, মেহুল ফিসফিস করে বলল, এই মেয়ে এমনি কারোর সাথে কথা বলে না, এখন দেখ যেন মুখ দিয়ে খই ফুটছে। অভিক অ্যাটেন্ডেন্স শিটটা নিহাতকে দিয়ে পূর্ব পশ্চিম পায়চারি করে বলল,